মধ্য গগনে সূর্যের তীব্র রশ্মির প্রখরতা কমে এসেছে কিছুটা। বেলা ৩টার দিকে কাপ্তাই থানার সম্মুখে গাড়ি এসে থামে শিখতের। সুনির্দিষ্ট জায়গায় গাড়ি পার্কিং করে গর্জন তোলা ইঞ্জিনের শব্দ কমে আসতেই বেরিয়ে আসে সে। সাহস শেষে পরনে সাদা টি শার্টের সঙ্গে চারকোল গ্রে কার্গো প্যান্ট পরেই বেরিয়েছে। আলাদা করে পরিবর্তনের প্রয়োজন অনুভব করেনি। সুঠাম দেহ, পেশিবহুল হাত, হালকা শ্যামবর্ণের নেভি কমান্ডার সাহেব নিপাটই সুদর্শন পুরুষ হিসাবে মনোনীত। চোখে কালো সানগ্লাস এঁটে গাড়ির চাবি পকেটে রাখতে রাখতে সে সরাসরি চলে যায় থানার অভ্যন্তরে। ভাই শব্দের তিক্ততা গ্রহণ করার পরেও মুখাভাব তার তুলনামূলক বেশ শান্ত। সর্বদা সময়ের মতো ক্লিন শেভে টিপটাপ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। সিক্ত হালকা ঠোঁট নেড়ে সালামের উত্তর নিয়ে পুলিশ ইন্সপেক্টর তোফায়েল আহমেদের সাথে হ্যান্ডশেক করে। তোফায়েল আহমেদ বিনত ভঙ্গিতে তাকে তার অফিসার ইনচার্জের কক্ষে নিয়ে যান। কক্ষে প্রবেশ করা মাত্র আগে হতে উপস্থিত দুজন পুলিশ সদস্য তাদের দেখে সসম্মানে উঠে দাঁড়ালেও দাঁড়ায় না শুধুমাত্র অন্তি। লম্বা দৈহিক পুরুষটাকে এক পলক দেখা মাত্র তার মনে হালকা ভয় এসে জমে। পাশে দাঁড়ানো মহিলা পুলিশটি তাকে উঠে দাঁড়ানোর জন্য ইশারা করে। অন্তি কয়েক সেকেন্ড নির্নিমেষ চাহনিতে তাকিয়ে থাকার পরে ব্যাপারটা বুঝতে পারে। তৎক্ষণাৎ উঠে দাঁড়াতেই সিক্ত সামনে দৃষ্টি রেখে সামান্য হাত উঁচিয়ে তাকে বারণ করে দাঁড়াতে। প্লিজ টেক সিট স্যার। ডেস্কের সম্মুখ বরাবর একটা চেয়ার টেনে সুকায়দায় পায়ের ওপর পা তুলে বসে সিক্ত। চোখ হতে সানগ্লাস খুলে সে পূর্ণ দৃষ্টি দেয় সামনে বসা তোফায়েল সাহেবের দিকে। তোফায়েল সাহেব সুস্থির হয়ে বসে দৃঢ় গলায় বলেন, স্যার, আপনার বোন ভ্রমণের ক্ষেত্রে কিছু আইনি প্রক্রিয়া লঙ্ঘন করেছেন। শুরুতেই বোন শব্দটা শুনে যৎসামান্য কপালে ভাঁজ পড়ে আসে শিখতের। মনে মনে বিরক্ত হয়ে উঠলেও বাহিরে খুব একটা তা পরিলক্ষিত হয় না। কাঠিন্য মুখরেখা বজায় রেখে ঠান্ডা গলায় বলে, সলো ট্রিপে এজন্য হয়তো বুঝতে পারিনি। আই এম সরি অ্যাবাউট দ্য হোল ইনসিডেন্ট। নিশ্চয়ই আপনি বুঝতে পেরেছেন তার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। জি স্যার, এটা আমরা বুঝতে পেরেছি। অনাকাঙ্ক্ষিত ভুল করে ফেলেছে, বাট আই নো আইনি আপনার কাছে যেটা ন্যায্য প্রক্রিয়া সেটাই করুন। উই এগ্রি টু দ্যাট। তোফায়েল সাহেব শিখতের সুস্পষ্ট কথা শুনে তৃপ্ত হন। পরিষ্কার গলায় কণ্ঠস্বর নিয়ন্ত্রণে রেখে বলেন, স্যার, আপনার উপস্থিতি এবং আপনার বোনের পরিচ্ছন্ন রেকর্ড দেখে বিষয়টাকে জননিরাপত্তা ও রাষ্ট্রীয় নিরাপত্তা আইনের আওতায় না এনে একটি সাধারণ অনুৎসাহিতমূলক ব্যবস্থার মধ্যে আনার ব্যবস্থা বা সিদ্ধান্ত নিয়েছি। সে একটি মুচলেকা বা অঙ্গীকারপত্র দেবে এবং আর্থিক জরিমানা হিসেবে নগদ ৫,০০০ টাকা প্রদান করবে। তোফায়েল সাহেবের সদ্য উত্থাপিত বিচার প্রক্রিয়ায় শিখতের মধ্যে কোনো প্রতিক্রিয়া দেখা না গেলেও ৫,০০০ টাকা জরিমানার কথা শুনে লাফিয়ে ওঠে অন্তি। অনেক কষ্টে এতক্ষণ সে চুপচাপ ছিল, কিন্তু তার আর চুপ থাকা যায় না। এত ঘোরতর অন্যায় কারসাজি করা হচ্ছে তার বিরুদ্ধে। স্যার, এটা কী ধরনের কথা? ৫,০০০ টাকা জরিমানা মানে? একটা সামান্য ভুলের জন্য আপনি ৫,০০০ টাকা জরিমানা করবেন? এটা তো দিনে দুপুরে ব্যাংক ডাকাতি। ম্যাডাম, আপনার চোখে সামান্য অপরাধ হলেও আইনের চোখে সেটা গুরুতর অপরাধ। অন্তি সোফা ছেড়ে খানিকটা এগিয়ে আসে শিখতের চেয়ারের কাছাকাছি। বিদ্যুৎ স্পৃষ্টের ন্যায় ঝটকা খেয়ে বলে, সরি স্যার, আপনার কথা শুনে মনে হচ্ছে আমি সীমান্ত চোরাচালান বা অস্ত্র পাচার করতে গিয়ে ধরা পড়েছি। ২ ট্রাক মাদকদ্রব্য হাতে নাতে ধরে ফেলেছেন এবং সেখানে আমার নাম একদম সিলগালা করে লিখে রাখা আছে। টু বি অনেস্ট, আমাকে দেখে কি আপনার কোনো গ্যাংস্টারের এজেন্ট মনে হয়? অন্তির উথাল পাথাল কথা শুনে শিখতের হালকা ঠোঁট প্রসারিত হলেও থুতনির নিচে হাত থেকে তা আড়াল করে ফেলে।
চোখের দৃষ্টি নিম্নে রেখে সে নিজের মৌনতা অবলম্বন করে চুপচাপ শুনতে থাকে তাদের কথোপকথন। তোফায়েল সাহেব থমথমে গলায় বলেন, আপনি সবসময় বেশি বলছেন ম্যাডাম, সব কিছুতে আপনার সমস্যা। 3 ঘন্টা যাবত আমি এবং আমার স্টাফগণ আপনাকে সহ্য করে আসছি। ভাগ্য ভালো, এই কারণে অতিরিক্ত জরিমানা করছি না। সরি, আমি কি শিশু বাচ্চা যে আপনারা আমাকে সহ্য করে আসছেন? একজন শিশু বাচ্চাও এতটা ডিস্টার্ব করে না যতটা না আপনি করেছেন। মাথা পুরো এলোমেলো করে দিয়েছেন আমাদের। প্লিজ ম্যাডাম, এখন একটু রেহাই দিন। কিন্তু আমাকে মেরে কেটে ফেললেও তো 5,000 টাকা বের হবে না। আমার কাছে তো কোনো কার্ড নেই এই মুহূর্তে। ক্যাশ টাকা মনে হয় 450 আছে, হবে কি? তোফায়েল সাহেব দীর্ঘশ্বাস ফেলে হতাশাগ্রস্ত দৃষ্টিতে তাকায় শিকদের দিকে। অনুরোধ মাখা কণ্ঠস্বরে বলে, স্যার প্লিজ কিছু একটা করুন, আপনার বোনকে বোঝান দয়া করে। বোন শব্দে কঠিন অ্যালার্জি শিকদের। বারে বারে এই শব্দটা তাকে একদম আনকমফোর্টেবল করে তুলছে। তৎক্ষণাৎ স্থির হয়ে বসে সে চলমান কথোপকথনকে রুখতে পকেট হতে ওয়ালেট বের করে। গম্ভীর গলায় বলে, মুসলেকার ফর্ম দিন। তোফায়েল সাহেবের নির্দেশে পুলিশ সদস্যটি অতি দ্রুত মুসলেকার একটা ফর্ম প্রিন্ট করে আনে। সাদা কাগজে কালো কলমের কালিতে অজস্র লেখা। সিক্ত অন্তির দিকে না তাকিয়ে শান্ত গলায় বলে, ফর্মটা পূরণ করুন। অন্তি শিকদের পাশাপাশি এসে দাঁড়ায়। কাচুমাচু ভঙ্গিতে কলমটা হাতে নিয়ে আড়ষ্ট কণ্ঠে বলে, দেখুন, আমার কাছে কিন্তু 5,000 টাকা নেই আপনাকে ফেরত দেওয়ার। আমি মূলত ট্যুরে এসেছি, খালামনির কাঁধে চেপে টাকা ফেরত দিতে 2-3 দিন লাগবে। চুপচাপ ফর্ম পূরণ করুন। কথা ক্লিয়ার করে রাখা ভালো, পরে যদি 10,000 টাকা দাবি করেন। সরকারি কর্মকর্তাদের ভরসা করা কঠিন, তাই না স্যার? তোফায়েল সাহেব মাত্রই ঝামেলা নিরূপণ করে পানি পান করে উদ্যত হয়েছেন পানি পান করতে। এর মাঝে এমন উদ্ভট কথা শুনে গলায় পানি আটকে বিষম খেয়ে খুক খুক করে কেসে ওঠেন। হাতের কাছে থাকা টিস্যু বক্স হতে টিস্যু নিয়ে মুখ মুছতে মুছতে শিকদের দিকে তাকিয়ে ধীর গলায় বলে, আপনাদের ভাই বোনের ব্যাপার স্যাপার নিজেরা মিটমাট করে নিলে ভালো হয়। একটা চুক্তিপত্রের কাগজ দিলে ভালো হতো। অন্তির মিনমিনে গলায় কথা বলা শুনে সিক্ত তার তীক্ষ্ণ চোখজোড়া তুলে তাকায়। ধারালো চোখের চাহনি দেখা মাত্র অন্তি জোরপূর্বক হেসে বলে, বড় ভাই হিসেবে যদি ছোট বোনকে মাত্র 5,000 টাকা দিয়ে এমনি এমনি হেল্প করেন তাহলে ইটস ওকে, আমার কোনো আপত্তি নেই। নিন, ফর্ম পূরণ করছি। শিকদের জবাব দেওয়ার আগেই অন্তি আর কথা না বাড়িয়ে চুপচাপ ফর্ম পূরণ করতে ব্যস্ত হয়ে ওঠে। মুসলেকায় উল্লেখিত অপরাধীর বিবরণে নিজের নাম, পিতার নাম, ঠিকানা, জাতীয় পরিচয়পত্র নাম্বার, পেশা পূরণ করে। অপরাধের তারিখ, সময় ও স্থান যথার্থভাবে উল্লেখ করলেও তার কলম এসে থেমে যায় অপরাধের বিবরণে। এখানে কি লিখব? আপনার অপরাধের বিবরণ লিখুন। বিবরণের মতো তো কিছু করিনি, শর্টকাটে যদি লিখি ভুল করে পা পড়ে গিয়েছিল, হবে না? হবে না, না, আতিক ওনাকে সাহায্য করো। বসারত পুলিশ সদস্যটি অন্তিকে সাহায্য করার জন্য এগিয়ে আসে। মধ্যবর্তী কিছুটা দূরত্ব বজায় রেখে বলে, লিখুন, সীমান্ত সংলগ্ন সংবেদনশীল এলাকায় বিনা অনুমতিতে প্রবেশ এবং সেখানে নিরাপত্তাজনিত বিষয়াদির ফটোগ্রাফি করা। একটু ধীরে ধীরে বলুন, মেমোরি আমার শার্প হলেও ক্ষুধার তাড়নায় মাথা শূন্য হয়ে আছে, কিছু মনে রাখতে পারছি না, আবার বলুন। পুলিশ সদস্যটি নীরস মুখে তার স্যারের দিকে তাকায়। তোফায়েল সাহেব চোখের পাতায় তাকে আশ্বস্ত করে কন্টিনিউ করতে বলেন। পরপর 2 বার রিপিট করা হলে অন্তি আইনের ধারাসহ অপরাধীর বক্তব্য দ্রুত হাতে লিখে ফেলে। অঙ্গীকার, শাস্তি এবং সতর্কীনামাটা মুখে উচ্চারণ করুন। লিখতে হবে না? না, বাহ, এগুলো তাহলে লিখলাম না, মুখ দিয়ে উচ্চারণ করলেই তো তাড়াতাড়ি হয়ে যেত। পুলিশ সদস্যটির কপাল ভাঁজ হয়ে আসে। তার বিরক্তির মাত্রা উপলব্ধি করে অন্তি নির্ভেজাল হাসি দিয়ে বলে, সরি, রাগ করবেন না, আইন কানুন জানা নেই তো, তাই আর কি, আশা পড়ছি।
ডান হাতে কাগজটা উঁচিয়ে ধরে বাম হাতে গালের ওপর লেপ্টে থাকা চুলগুলো সরিয়ে নেয়। চঞ্চলা চুরুই শুকনো ঠোঁট ভিজিয়ে শুরু করে, আমি অঙ্গীকার করছি যে ভবিষ্যতে বাংলাদেশের আইন বিধিনিষেধ, বিশেষ করে সীমান্ত ও সংবেদনশীল স্থান সম্পর্কিত নিয়মাবলী আমি জানবার ও মেনে চলার চেষ্টা করব। এমন কোনো কাজ করব না যাতে রাষ্ট্রীয় নিরাপত্তা বা জননিরাপত্তা বিঘ্নিত হয় বা হতে পারে। আমি স্বীকার করছি যে আমি উল্লেখিত অপরাধ করেছি এবং তার জন্য 5,000 টাকা জরিমানা হিসেবে দিতে রাজি আছি, এবং আমি জেনে নিয়েছি যে ভবিষ্যতে একই রকম বা অন্য কোনো অপরাধ করলে আমার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং এই মুচলেকা আদালতে প্রমাণ হিসেবে গৃহীত হবে। ঝড়গতিতে এক নিঃশ্বাসে অনর্গল রিডিং বাক্য শুনে উপস্থিত সবাই অবাক চক্ষুতে তাকায় অন্তির দিকে। এত তাড়াতাড়ি কেউ পড়তে পারে? একটা লাইন সুস্পষ্টভাবে কেউ বুঝতে উঠতে পারেনি। মনে হচ্ছে টর্নেডো বয়ে গেল। মুখ না মেশিন? হয়ে গিয়েছে স্যার। আপনি মাত্র যা পড়লেন বুঝতে পেরেছেন কি পড়ছেন? অন্তি সরু চোখে ফর্মটার দিকে এক এক নজর তাকিয়ে বলে ওঠে, বুঝতে পারবো না কেন? আবার পড়বো? না না, পড়তে হবে না, থাক, দিন ফর্মটা। অন্তি তোফায়েল সাহেবের হাতে ফর্মটা তুলে দেয়। তোফায়েল সাহেব সাক্ষীদাতা হিসেবে নিজে স্বাক্ষর করে অপরাধী ও গার্ডিয়ানের স্বাক্ষরের জন্য বাড়িয়ে দেয় শিক্তের দিকে। স্যার, আপনারা ভাই বোন স্বাক্ষর করুন। সিক্ত নগদ 5,000 টাকা জমা দিয়ে ফর্মটা নেয়। স্বাক্ষর করা মুহূর্তে এক পলক চোখ উপরে তুলে স্থির গলায় বলে, ভাই বোন কথাটা বারে বারে উল্লেখ করার প্রয়োজন নেই। ও আচ্ছা, সরি। সমস্ত কার্যাবলী শেষ হতে হতে 4টা বেজে যায়। বের হওয়া মুহূর্তে সিক্ত ফের তোফায়েল সাহেবের সঙ্গে হ্যান্ডশেক করে। তোফায়েল সাহেব মৃদু হেসে অন্তির দিকে তাকিয়ে বলেন, ভ্রমণে যাওয়ার আগে স্থানীয় নিয়মকানুন জেনে নেবেন ম্যাডাম। ক্যামেরার জিপিএস বন্ধ রাখবেন এবং সরকারি সতর্কতা সংবলিত বোর্ড দেখলে সেখান থেকে দূরে থাকবেন। জি অবশ্যই, 5,000 টাকার দরদে হলেও এই ভুল আর করছি না। বিস্তর ঝঞ্ঝাট দূরীকরণ হয়। তাদের যাওয়া পথে তাকিয়ে থেকে একসাথে সবে দীর্ঘশ্বাস ফেলে বসে পড়ে। পুলিশ সদস্যটি অবাক কণ্ঠে বলে, স্যার, ওনাদের ভাই বোনের সম্পর্কটা কেমন যেন একটু লাগলো। তোফায়েল সাহেব চেয়ারে গা এলিয়ে দিয়ে নিষ্ক্রিয় স্বরে বলে, পৃথিবী থেকে সূর্যের দূরত্বের সমান তাদের ভাই বোনের সম্পর্ক, একটু তো অন্যরকম লাগবেই। মৃদুমন্দ বাতাস বইছে বিকেলে। আকাশের অবস্থাও রয়েছে বেশ ঝকঝকে। থানা থেকে বের হয়ে গাড়ির নিকটে আসতে সিক্ত পিছনে তাকিয়ে দেখে মানুষ নেই। আশ্চর্য, সঙ্গেই তো ছিল, গেল কোথায়? আশেপাশে সূক্ষ্ম দৃষ্টিতে তাকাতেই দেখে পিছনের একটা উঁচু শানের ঢিপিতে বসে আছে ছন্ন ছড়া রমণী। দুহাত গালের নিচে দিয়ে চুপ করে বসে আছে সে। সিক্ত ছোট করে দীর্ঘশ্বাস ফেলে আবারও ফিরে যায় সেদিকে। প্যান্টের পকেটে দুহাত গুজে অবিচলিত কণ্ঠে বলে ওঠে, এনি প্রবলেম? সানগ্লাস পরিহিত রোদে উজ্জ্বল পুরুষটার প্রশ্নাত্মক দৃষ্টির দিকে এক নজর তাকিয়ে অন্তি নির্জীব গলায় বলে, আমার এনার্জি লেভেল ডাউন হয়ে গিয়েছে। পেটে দানা নেই 8 ঘন্টা ধরে। একটু কিছু দয়া করে খেতে দিন, নয়তো আমার হাঁটার শক্তি নেই। সরি, আমি তো ম্যাজিক জানি না যে চাওয়ার সাথে সাথে খাবার এনে দিব। গাড়িতে নেই, পানি আছে। পানি খেয়ে কি পেট ভরে? আই নিড ফুড টু ফিল মাই স্টমাক। উঠুন, সামনে রেস্টুরেন্ট আছে। সিক্ত অন্তির শুকনো মুখ, সেই সাথে নির্জীব স্বর শুনে পকেটে হতে হাত বের করে বাড়িয়ে দেয়। অন্তি সম্মুখে তাকে বাড়ানো হাতে হাত রেখে নিঃসংকোচে উঠতে উঠতে বলে, কতক্ষণ লাগবে যেতে? নট টু মাস, হাঁটতে পারবেন? অন্তি সিক্তর পিছু পিছু হেঁটে গাড়ির কাছে এসে দাঁড়ায়। সিক্ত গাড়ির দরজা খুলে দিয়ে দাঁড়াতেই সে ধীরে ধীরে সিটে গিয়ে বসে। কাঁধের ব্যাগটা কোলে নিয়ে গা এলিয়ে দেয় মৃদুভাবে। অপর প্রান্ত ঘুরে এসে সিক্ত ড্রাইভিং সিটে বসে। পাশে বসারত ক্লান্ত রমণীর দিকে এক ঝলক তাকিয়ে সে গাড়ি স্টার্ট দেয়। স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে মূল রাস্তার ওপর উঠে শান্ত স্বরে জিজ্ঞেস করে, কোন রিসোর্টে উঠেছেন?
জলছায়া, কাঁচালং থানা। সিক্ত হাত ঘড়িতে সময় পরখ করে নিয়ে বলে, আপনি যেখানেই যান সেখানেই ব্লান্ডার করেন, ভালো লাগে করতে। আমি করতে চাই না, হয়ে যায় আমার সাথে। বাসা থেকে বের হবেন না তাহলে? অন্তি চোখ খুলে এলিয়ে দেয়া মাথা সোজা করে চাপা স্বরে বলে, 5,000 টাকার জন্য কথা শোনাচ্ছেন? টাকার প্রসঙ্গ আসছে কোথায় থেকে? তাহলে বের হতে মানা করছেন কেন বাসা হেতে? আপনার সেফটির জন্য বলেছি, বের হলেই তো ব্লান্ডার করে ফেলেন সব কিছু। ডাকাতি করেন, অ্যাক্সিডেন্ট করেন, দিক বিদিক হারিয়ে ডেঞ্জারাস জোনে চলে যান। ডাকাতে যেহেতু সাকসেস হয়নি, তে ডাকাতির কথা বলবেন না, ইগোতে লাগে। সিক্ত আজগবি কথা শুনে সামনে হতে দৃষ্টি সরিয়ে অন্তির দিকে তাকায়, কপাল সামান্য ভাঁজ করে শীতল গলায় বলে, সাকসেস হলে ইগোতে লাগতো না। আপনার ঘড়িটা বিক্রি করে ডিরেক্ট সাজেক চলে যেতাম, ইগো ফিগো অল আউট। বাট এই যে এটা হয়নি, এরপরেও ডাকাতির কথা শুনতেও হচ্ছে, এতে আবার প্রচণ্ড ইগোতে লাগছে। ওকে, প্রসঙ্গ পরিবর্তন করা উচিত তাহলে। আপনি এই ঘড়িটা পরেননি কেন আজকে? ফর সেফটি ইস্যু। অন্তি সিক্তের জবাব শুনে কিয়ৎ সেকেন্ডের জন্য চুপ হয়ে যায়। কথাটার মর্মার্থ বুঝতে পেরে টুপ করে ঘাড় ঘুরিয়ে নেয় উইন্ডোর দিকে। পরন্ত বিকেলের বাহিরের দিকে নজর রেখে ঠোঁটের ওপর ঠোঁট কামড়ে নির্ভীতে হাসে সে। অন্যদিকে ড্রাইভিংয়ে মনোযোগ রেখে রমণীর হালকা লজ্জা মিশ্রিত ভঙ্গিমা দেখে ক্ষীণ হাসে সিক্ত। গাড়ি খাগড়াছড়ি শহরের মধ্যে প্রবেশ করে 4:45টার দিকে। সূর্য ততক্ষণে হেলে পড়েছে পশ্চিম আকাশে। গোধূলি রাঙানো এই স্নিগ্ধ অপরাহ্নে গাড়ি এসে থামে ব্যাম্বো শুট রেস্টুরেন্টের সামনে। চোখের সামনে রেস্টুরেন্টের নাম ভেসে উঠতেই স্বস্তির নিঃশ্বাস ফেলে অন্তি। অবশেষে অপেক্ষা ফুরালো, ক্ষুধায় তার পেট তছনছ হয়ে যাচ্ছে। ব্যাগটা সিটে রেখে সে তড়িঘড়ি করে নেমে পড়ে গাড়ি হতে। খোদাই করা কাঠের ফটক, চারপাশে শীতল সবুজ পরিবেশ, দেয়ালগুলো সবুজাভাব রঙে রাঙানো। অন্তি রেস্টুরেন্টের ভিতরে প্রবেশ করা মাত্র বিমোহিত হয়ে যায় এত অমায়িক রূপ দেখে। ছাদ থেকে ঝোলানো বাঁশের লণ্ঠনগুলো নরম সোনালি আলোয় ছড়িয়ে রেখেছে চারদিকটা। প্রতিটা টেবিলে টাটকা বনফুল, সেই সাথে পাহাড়ি জুমের ফলে ছোট ঝুড়ি রাখা। সিক্ত নিজে বসার আগে সুকায়দায় চেয়ার টেনে দেয় অন্তিকে। অন্তি চারদিকটা নজর বুলিয়ে বসতে বসতে যৎকিঞ্চিত হেসে বলে, থ্যাঙ্কস। মিনিট দুয়েকের মাঝে ওয়েটার আসতে সে উদ্গ্রীব হয়ে ওঠে। ব্যস্ত কণ্ঠে বলে, প্লিজ মেনু বলুন। শিওর ম্যাম। রুই মাছ, 5 মিশালি ছোট মাছ, কাপ্তাই লেকের চাপিলা মাছ ভাজি, লইট্টা মাছের স্টিক, রূপচাঁদা ফ্রাই, চিংড়ি শুটকি, ওয়েট ফিশ আইটেম বাদ, আমি কাটা বাছতে পারি না, নেক্সট বলুন। ম্যাম, তাহলে ডুমুরের ভর্তা, মিক্সড সবজি, থানখুনি ভর্তা, ঢেঁকি শাক ভর্তা, কলার মোচা ভর্তা, বাঁধাকপি সিদ্ধ। ওয়েট ভাই, হসপিটালের পেশেন্ট বানিয়ে দিচ্ছেন, ভেজিটেবল বাদ, চিকেন, মাটন, বিফ আইটেমের মধ্যে থাকলে কিছু বলুন। জি ম্যাম। পাহাড়ি স্পেশাল বাঁশকোড়াল দিয়ে মুরগির মাংস, দেশি মুরগির কালাভুনা, হাঁসের মাংসের কালাভুনা। অন্তি হাত দিয়ে ইশারা করে ওয়েটারকে থামতে বলে। 2 সেকেন্ড ভেবে বলে, বাঁশকোড়াল দিয়ে মুরগির মাংস আর হাঁসের কালাভুনা সিলেক্ট করুন। ওকে স্যার। আপনি? একটা রূপচাঁদা ফ্রাই, সাথে ফ্রেশ মিন্ট। সিক্তের দুপুরের খাবারের আইটেম শুনে সোয়াল ঝোলায় অন্তি। ওয়েটার চলে যেতে ফিসফিস করে বলে, ভাত খান না আপনি? খাই। প্রতিদিন খান না নিশ্চয়ই? গ্যাপ যায় মাঝে মধ্যে, ক্ষুধা লাগে না? সিক্ত ফোনের দিকে দৃষ্টি রেখে ধীর গলায় বলে, শুধু কি ভাত খেলেই ক্ষুধা দূর হয়? তবু বাঙালি। ও আইসি, আপনারা তো ফিটনেসে আবার অতিরিক্ত স্ট্রিক্ট, ভাত মশলা জাতীয় খাবার অ্যাভয়েড করে চলেন। বাট আমি মোটামুটি 3 বেলাতেই ভাত খাই, যদিও সকালটা অফ যায় বেশিরভাগ ক্ষেত্রে, বাট লাঞ্চ ডিনার মিস করি না। তবু আমার ওয়েট ব্যালেন্সে থাকে। ভেরি সিম্পল, আপনি যেভাবে ছোটাছুটি করেন ওয়েট গেইন হওয়ার সুযোগ নেই। বেশ খানিকটা সময় পার হয়। অন্তির কথা চলতে থাকে বিরতিহীনভাবে।
মাঝে সাঝে কোথাও থামাথামির অবকাশ নেই। অন্যদিকে শ্রোতা সাহেবের এত কথার তোড়ে কপালে বিন্দু বিন্দু ঘাম এসে জমে। মুখ ফুটে 5 মিনিটের জন্য চুপ থাকার অনুরোধ করতে গিয়েও করতে পারে না সে। মেয়েটার চোখে মুখে উচ্ছ্বাস দেখে নিজেকে দমিয়ে নেয়। শান্ত হয়ে চুপচাপ ফোনের দিকে মনোযোগ রেখে শুনে যায় এই দিকহারা রমণীর অজস্র আলাপ। সৃষ্টিকর্তার অশেষ কৃপায় ওয়েটার ট্রে সাজিয়ে খাবার নিয়ে আসতেই সিক্ত স্বস্তির নিঃশ্বাস ফেলে। খাবার সার্ভ করা মুহূর্তে সে ফোনটা পকেটে রেখে সামনে তাকাতে না তাকাতেই দেখতে পায় অন্তির খাওয়া অলরেডি শুরু হয়ে গিয়েছে। মুহূর্তেই ভুরু কুঁচকে যায় তার। রাশভারী কণ্ঠে জিজ্ঞেস করে, স্পুন প্লেট টিস্যু দিয়ে ক্লিন করে নিয়েছেন তো? আপনারা তো ক্লিন করে দিয়েছেন, আবার আমাদের করতে হবে কেন? ময়লা তো যে কোনোভাবে লাগতে পারে। অন্তি সিক্তের টিস্যু দ্বারা স্পুন, ফর্ক, প্লেট মোছা দেখে খেতে খেতে জবাব দেয়, আমার মধ্যে ওসিডি রোগ নেই। হাইজিন মেনটেন করা আর ওসিডি এক নয়। এক না হলেও মামাতো খালাতো ভাই। সিক্ত অন্তির টপাটপ প্রত্যুত্তরে আর কিছু বলে না। অবশ্য বলার মতো কিছু নেই। হাইজিনের মতো সেন্সিটিভ একটা ম্যাটার্সকে ডিসঅর্ডার বানিয়ে দিয়েছে। শেষে কিনা খালাতো মামাতো ভাই অন্তি খাওয়ার ফাঁকে ফাঁকে সামনে বসা মানবটার দিকে আর চোখে তাকায়। পারে না সে মুখ হা করে বিস্ময় বনে যেতে। এত পরিপাটি খাওয়ার ধরন মনে হচ্ছে না স্পুন ফর্ক দিয়ে খাচ্ছে, মনে হচ্ছে হাত দিয়ে যেমন গুছিয়ে খাওয়া হয় ঠিক সেরকমই। প্লেটে খাবারের কোনো উচ্ছিষ্ট অংশ নেই, বাড়তি কিছু নেই। খাওয়ার ভঙ্গিমা এক কথায় দৃষ্টিনন্দন। বাপরে, নেভাল একাডেমি এদেরকে কি তৈরি করেছে, একদম যন্ত্র ফেল। নিজ মনে বিড়বিড় করতে করতে অন্তি নিজের প্লেটের দিকে তাকায়। ছোটবেলায় বাংলা দ্বিতীয় পত্রে পরিষ্কারের বিপরীত শব্দ অপরিষ্কার পড়েছে সে। আর আজ সে যেটার একান্ত জ্বলন্ত প্রমাণ নিজের মধ্যে পাবে সেটা ভাবতে পারেনি। অগোছালো পুরো প্লেটে তরকারি মাখানো, মুরগির ঝোল চামচ ভেদ করে হাতের তালু অবধি উঠে এসেছে। নিজের অবস্থার বেহাল দশা দেখে সন্তর্পণে একটা টিস্যু বাড়িয়ে নিয়ে সে মুছতে থাকে। চেষ্টা করে একটু ধীর স্থির হয়ে খাবার খেতে। নেভিয়ানের মতো কৌশল অবলম্বন করতে সে তৎপর হয়, কিন্তু চঞ্চলা চুরুইয়ের কি আর তা পোষায়? একটুখানি চেষ্টা করতে হাল ছেড়ে দেয় সে। নিজের মতো ফের খেতে শুরু করে। ঠোঁট নেড়ে আপন মনে বলে, ধুরু, এত নকশা করবে কে? পেটে খাবার গেলেই হয়েছে। আপনার সাথে 4 বার দেখা হলো, অথচ নামটা জানা হলো না এখনো। এত হেল্প করছেন, বাসায় গিয়ে বাবার কাছে টাকা চাওয়ার সময় তো আপনার নামটা বলতে হবে। সিনিয়রের খাতিরে সরাসরি জিজ্ঞাসা করতে পারছি না। সিক্ত? সিক্ত? হ্যাঁ, মানে ভেজা? অন্তির ব্যঙ্গাত্মক কণ্ঠে সিক্ত প্লেট ছেড়ে তাকায়। গম্ভীর কণ্ঠে বলে, সিনোনেম না বললেও চলবে। না, সিক্ত মানে ভেজা, তাই আর কি বললাম, ডোন্ট মাইন্ড। সিক্ত জবাব না দিয়ে ফের খাবারে মন দেয়। অন্তি নিজের ঠোঁট চেপে হাসি দমানোর চেষ্টা করতে থাকে। কারণ ছাড়াই কেন জানি হাসি আসছে তার। খেতে খেতে প্রশ্ন করে, আপনার ভাইয়ের নাম নিশ্চয়ই শুষ্ক? প্রশ্নঘোরা করতে না করতেই ফিক করে হেসে ওঠে সে। সিক্তের তাকানো মুহূর্তে স্পুন ছেড়ে টিস্যু দিয়ে 2 হাতে মুখ মুছতে মুছতে বলে, সরি, এন্টিনেম ছিল এটা। আপনার নাম যেহেতু সিক্ত, ভাইয়ের নামটা শুষ্ক হওয়াটাই স্বাভাবিক। আবার আর্দ্র হতে পারে। আমার কোনো ভাই নেই। মাঝপথে কথা থেমে যায় অন্তির। ভাই না থাকা সুবাদে ইচ্ছে থাকলেও আর এই নিয়ে এগোতে পারে না সে। নিজেকে ধাতস্থ করে স্বাভাবিক গলায় বলে, ও আচ্ছা। ধরণী জুড়ে সন্ধ্যার আধার ঘনিয়ে আসে। সূর্যের শেষ রক্তিম আভা অনেক আগেই পশ্চিমের পাহাড়ে মিলিয়ে গিয়েছে। আর সেই শূন্যতা পূরণ করতে নেমে এসেছে নীল, গাঢ় নীলচে আধার। সুউচ্চ পাহাড়ের দেয়াল ঘিরে রেখেছে পথ। উঁচু পাহাড়ের চূড়া থেকে নামতে থাকা কুয়াশার পাতলা চাদর দূরের পাহাড়গুলোর সীমানাকে ঝাপসা করে দিয়েছে। আর সেই ধোঁয়াশার মধ্যে থাকা উপত্যকাগুলো থেকে ভেসে আসছে ঝিঝি পোকার ঐক্যতান। অন্তি চোখ বুজে গভীরভাবে শ্বাস টেনে নেয়। গাড়ির উইন্ডো নামিয়ে হাতের তালু পেতে দিয়েছে সে বাতাসের দিকে।
স্বর্গসুখ বলতে তো এই বসে সে, ডানা মেলে তেজহীন স্নিগ্ধ বাতাসে ছন্নছাড়া হয়ে উঠতে, শীতল নীরবতায় সর্পিলাকার পথে গাড়ি চলছে দুরন্ত গতিতে। এরকম রাস্তায় এত সাবলীলভাবে গাড়ি চালানোর কৌশল দেখে খানিকটা অবাক হয় সে। কৌতূহলী কণ্ঠে নীরব থাকা মানবটাকে জিজ্ঞেস করে, রাঙামাটির সব চেনা জানা আপনার? সিক্ত ঠোঁট উল্টে মৃদু স্বরে বলে, এই তো। কত বছর ধরে এখানে আছেন? 2.5 বছর। অন্তি কিছু একটা ভেবে দোনমনো কণ্ঠে বলে, ফাইরাজ নামে কাউকে চেনেন আপনি? বাংলাদেশ নেভিতে আছে। কোথায় পোস্টিং জানি না, র্যাঙ্কিংয়ে লেফটেন্যান্ট কমান্ডারই সম্ভবত। অন্থির মুখে ফাইরাজ নামটা শোনা মাত্র সিক্তের স্টিয়ারিংয়ে রাখা হাত শিথিল হয়ে আসে, তরতর করে নেমে আসে গাড়ির গতি। ঘাড় ঘুরিয়ে তাকাতে অন্তি প্রস্ফুটিত গলায় বলে, আর কিছু জানি না, এইটুকু জানি। হঠাৎ কি দরকার? দরকার না, এমনি জিজ্ঞেস করলাম আপনাকে চিনেন কি না। আমি যে ফাইরাজকে চিনি, সেই ফাইরাজের কথাই যে আপনি বলছেন, শিওর হব কিভাবে? অন্তি ঠোঁট চেপে খানিকটা ভাবুক চিত্তে নিজেকে ডোবায়। মাথার মধ্যে কিছু একটা ঘুরপাক খেতে সে উৎফুল্ল হয়ে ওঠে। গাড়ি ততক্ষণে জল ছায়া রিসোর্টের কাছে চলে এসেছে। রাতের অন্ধকারে নিয়ন বাতির আলোয় ঝকঝক করছে রাস্তা, সবুজ গাছপালা। ঘাড় ঘুরিয়ে সে সিক্তের পানে তাকায়। মুখ ফুটে অব্যক্ত কথা উচ্চারণ করা কালে হুট করে থেমে যায়। ড্রাইভিংয়ে থাকা মানবটার সম্মুখে দৃষ্টি থাকলেও ঠোঁটের কোনো অদ্ভুত এক মৃদুমন্দ হাসি গা জুড়ে শিহরণ বইয়ে দেয় চঞ্চল এই কামিনীর। স্থবির হয়ে যায় সে মুহূর্তে, দৃষ্টি ফিরিয়ে নেয় তৎক্ষণাৎ। এই নীরব হাসির অর্থ সে ধরতে পারে কিনা বোঝা দেয়, তবে মস্তিষ্ক তাকে কড়া বার্তা দেয় কোনো একটা কিছু নিয়ে। গাড়ির হেডলাইটের আলো নিভে যায়, সেই সাথে থেমে যায় চাকা। স্থির মূর্তি হয়ে থাকা রমণী নড়ে চড়ে ওঠে। সিক্ত নেমে তার গাড়ির দরজা খুলে দেয়। অন্তি নিজেকে ক্ষান্ত করে নেমে পড়ে গাড়ি হতে। লম্বা গড়নের পুরুষটার চোখে চোখ রাখার সাহস সে পায় না। মিহি স্বরে বলে, থ্যাঙ্কস এ লট, ইটস ওকে। ধীর কদমে এগোতে থাকে নাজুক কায়া রিসোর্টের প্রবেশ মুখে। বুকের মধ্যে অস্থিরতা ক্রমেই বেড়ে চলেছে তার। অটল দৃষ্টি সামনের দিকে নিবদ্ধ রেখে হুট করে পিছু ফিরে চায় সে। গাড়ির বোনাটে হেলান দিয়ে দাঁড়ানো পুরুষ মানুষটার দিকে তাকিয়ে অসহায় কণ্ঠে উগরে বলে, প্লিজ বলবেন না আপনি সেই লেফটেন্যান্ট কমান্ডার ফাইরাজ সিক্ত? আপনার বোন আনিশা আরাফাত। আপনার বাসা বাড়িধারা এ ব্লক। 29শে মে সন্ধ্যায় আপনাকে আমি ফোন করে না করে দিয়েছিলাম, প্লিজ অস্বীকার করুন। সিক্ত ঠোঁট কামড়ে হাসে। ছটফটানো রমণীর করুণ গলা শুনে মাথা নাড়িয়ে শীতল কণ্ঠে বলে, আচ্ছা, আপনার আনিজি লাগলে স্বীকার করব না। অপ্রত্যাশিত স্বীকারোক্তি পাওয়ার সঙ্গে সঙ্গে অন্তির কান দিয়ে গরম ধোঁয়া বের হতে শুরু করে। গা ঘেমে ওঠে মুহূর্তেই। দুহাতে চেপে ধরে আসছে ব্যাগটা। অসহায় দৃষ্টি যেন আরো গাঢ় হয়ে ওঠে লজ্জায়। লোকটার চাহনি দেখে লজ্জায় আবিষ্ট হয়ে সে দৃষ্টি ঘুরিয়ে নেয়। উদ্যম গতিতে সোজা দৌড়ে চলে যায় ভিতরে। পিছু ফিরে তাকানোর মতো অবকাশ আর নেই তার। নীরব এই রাতে, নিস্তব্ধ এই মুহূর্তে সে রেখে যায় তার অব্যক্ত এক আর্তনাদ। খোদা, দুনিয়াতে কি এই একটাই ফাইরাজ সিক্ত ছিল? জলছায়া রিসোর্ট। রাত 11টা। এপ্রিলে দাবদাহ কাটানোর দিন অতিক্রম করে খানিকটা ঠান্ডা নেমেছে রাতে। আকাশে জমে থাকা কালো মেঘগুলো বিদ্যুতের ঝলকানিতে চোখ রাঙাচ্ছে বারে বারে। একটুখানি আশকারা পেলেই যেন ঝমঝমিয়ে নামবে ধরণীর বুকে। শীতল এই হাওয়ায় কক্ষের বেলকনি জুড়ে অস্থির চিত্তে পায়চারি করছে অন্তি। ঢিলে ঢালা একটা ওভারসাইজ টি শার্ট সাথে ট্রাউজার পরিহিত রমণী কানে ফোন চেপে অধীর অপেক্ষায় রয়েছে অপর পাশের ব্যক্তির জন্য। সদ্য শাওয়ার শেষে অগোছালো ভেজা চুলে তার ফর্সা মুখের ওপরে খাচ্ছে লুটোপুটি। কপালের অর্ধেকটা জুড়ে বিস্তার করে আছে খুদে খুদে জলের কণা। এতক্ষণ লাগে ফোন রিসিভ করতে? ফোনের অপর প্রান্ত হতে পালকের গলার আওয়াজ শুনতে পাওয়া যায়। ব্যস্ত স্বরে বলে, মাত্র বাসায় এসে ঢুকলাম। কোথায় গিয়েছিলি? শাফি মামার বাসায় দাওয়াত ছিল। তোর কি হয়েছে বল?
অন্তি বাম হাতে কোমরে চেপে একটুখানি সময়ের জন্য পায়চারি বন্ধ করে। চোখ বন্ধ করে এক ঝলক সন্ধ্যায় ঘটা সেই অনাকাঙ্ক্ষিত মুহূর্তটার পুনরাবৃত্তি করে। আর সেই পুনরাবৃত্তিতে উঠে আসে লেফটেন্যান্ট কমান্ডারের চাহনি, তার কথোপকথন আর জেনে শুনে অস্বীকারোক্তি দানের প্রবৃত্তি। চোখমুখ জুড়ে লাজের সম্ভার নেমে আসে ছটফটে রমণীর। শুকনো গলায় ফিসফিসিয়ে বলে, আজ আমি শেষ হয়ে গিয়েছে দোস্ত, একদম শেষ হয়ে গিয়েছি। মানে মানে অনেক কিছু। আমি আর ওনার সামনে কোনোভাবেই দাঁড়াতে পারবো না, কখনোই না। ধ্যাৎ, মিনমিন করে বলা কথা বন্ধ করে কি হয়েছে সেটা বলবি তুই। পালকের জোরালো ধমক খেয়ে অন্তি নিমেষে চোখ খুলে ফেলে। কয়েক সেকেন্ডের উপলব্ধি শেষে বুঝতে পারে ভুল মানুষের সামনে সে আবেগী হয়ে উঠেছিল। আর এমনিতেও এরকম মিনমিন করে কথা বলার অভ্যাস তো তার নেই। আজ এমন হচ্ছে কেন? আশেপাশে ঘাড় ঘুরিয়ে তাকে নিজেকে শুধরে নেয় সে। অতপর মিনমিনে কণ্ঠে ঠেলে সুস্পষ্ট স্বরে বলে, দোস্ত শোন, একটা আনএক্সপেক্টেড ইনসিডেন্ট ঘটে গিয়েছে। যার সাথে আমার বিয়ে ঠিক হয়েছিল সেই ব্যক্তির সাথে আমার পরপর 4 বার দেখা হয়েছে। উনি সেই বিখ্যাত ঘড়িওয়ালা যার গলার চাকু ধরেছিলাম। উনি সেই ব্যক্তি যাকে আমি অপরাধ জরিমানা করেছিলাম। উনি সেই নেভিয়ান যাকে কিনা পিকচার ডিলিট করার অপরাধে গুনে গুনে 50টা গালি দিয়েছিলাম। উনি সেই ব্যক্তি যার ওয়েট দোস্ত, বুঝতে পেরেছি। আই থিঙ্ক তোর এখন লজ্জা পাওয়া উচিত। মিনমিন করে কথা বল। অন্তি কথা থামিয়ে দেয়, সেই সাথে স্থির ভঙ্গিমা ছেড়ে শুরু করে আবারও পায়চারি। পালকের মুখে লজ্জার কথাটা শুনে কেন জানি তার শরীর ঘামতে শুরু করেছে। একই মহা বিপদে পড়ল সে। পরিচয় খোলাসা হয়ে গেছে একদম সামনাসামনি। ও মাই গড, সামনাসামনি? কিছু বলেছে তোকে? না, তার আগে দৌড়ে পালিয়েছি। লজ্জা পাচ্ছিস কি খুব? মনে হচ্ছে এরকম ইনসিডেন্ট ঘটার কি খুব দরকার ছিল দোস্ত বল? তাও সেটা আমার সাথে। উনি আমার থেকে 5,000 টাকা পাবে, কিভাবে রিটার্ন দেব এখন? ফোনের অপর পাশ হতে পালকের খানিক সেকেন্ডের জন্য নীরবতা ভেসে আসে। কিছুটা সময় নিয়ে ভাবনা চিন্তা শেষে সে সন্দিহান গলায় বলে, টাকা ফেরত দেওয়াটা কোনো ম্যাটার নয়, যে কোনোভাবে দেয়া যাবে। বাট আমি ভাবছি অন্য কিছু। কি? আমার মনে হয় উনি তোকে অনেক আগেই চিনতে পেরেছেন। অন্তি দাঁত দ্বারা নখ খুঁটতে খুঁটতে অস্পষ্ট গলায় বলে, আই থিঙ্ক সো। যদি ওনার উপস্থিতিতে আজকে আমি আমার ফুল আইডেন্টিটি প্রকাশ করেছি থানায়, কিন্তু উনি সম্ভবত আমাকে ট্রেস করতে পেরেছেন ফোন নাম্বার দিয়ে, কারণ আমার এই নাম্বার দিয়ে তাকে আমি ফোন করেছিলাম। তুই তাহলে এত দেরিতে ধরতে পারলি কেন বিষয়টা? এই লোক নির্ঘাত নেভাল ইন্টেলিজেন্স ব্রাঞ্চে আছে দোস্ত। উনি ওনার অন্য নাম্বার দিয়ে আমার সাথে কমিউনিকেট করেছে যাতে আমি ধরতে না পারি। ভেরি ক্লেভার ম্যান। বাট আমার কনফিউশনটা হচ্ছে সে আগে জেনেও কেন পরিচয় খোলাসা করেনি। ওনার তো উচিত ছিল সঙ্গে সঙ্গে তোকে জানানোর। সে বিষয়টা জেনেও কেন চুপ করেছিল? তুই না বললে সে তো মনে হচ্ছে কখনোই নিজে থেকে বলতো না। হয়তো লজ্জা পাবার জন্য বলেনি বা আমাকে লজ্জা দিতে চায়নি, কিন্তু যাই হোক না কেন তার তো আমার উপর একটু হলেও রাগ দেখানোর কথা ছিল। তা না করে উল্টো সব ক্ষেত্রেই হেল্প করছে। হোয়াটস দ্য ম্যাটার? কমপ্লিকেটেড মনে হচ্ছে দোস্ত। নেভিয়ান ব্যাটার নজর পড়ে গিয়েছে, তুমি শিওর? নয়তো তোমার মতো উদ্ভট চিজকে সে কিভাবে এত স্বাভাবিকভাবে নিচ্ছে? তুই কি বলতে চাইছিস? একটু ডিপলি চিন্তা ভাবনা করে দেখ, ও মেয়ে উত্তর পেয়ে যাবে। অন্তি পালকের রহস্যময় গলার স্বর শুনে কপাল কুঁচকে ফেলে। দাঁত দ্বারা নখটা বন্ধ করে নির্মেট স্বরে বলে, ডু ইউ মিন সামথিং রিলেটেড টু লাভ? হলে কি তুমি খুশি হও? মোটেও না, কোনোভাবেই না। আমি এসব লাপটাপের মধ্যে নিজেকে জড়াবই না। আর আমি আমার লাইফে এমনই ভালো আছি, ভালোবাসা নামে ধোঁকাবাজিতে আর পা দিচ্ছি না। বাট নেভিয়ান যদি তোকে রিয়েলি, উনি যা ইচ্ছে করুক, আমি আমার জায়গায় আনস্টেবল। অন্তিকে ভাঙানো এত সহজ নয়। ঝড়ো বিপদ সংকেত আসার আগেই তার নাম্বার ব্ল্যাক লিস্টে চলে যাবে। এখন ঢাকায় গিয়ে টাকা রিটার্ন করা শেষে মনে করব, ওয়ান্স আপন এ টাইম
আই মিট এ নেভিয়ান এল্ডার ব্রাদার, যাকে বর্তমানে আমি আর চিনি না। গুড গুড। প্রেম মানেই ধোকা, প্রেম মানেই ছ্যাঁকা। আর জেনে শুনে নতুন করে ছ্যাঁকা অন্তি কখনই খাবে না। এমনিতেও ছ্যাঁকাময় লাইফ তার। নির্দ্বিধায় নির্বিকার ভঙ্গিতে শিখতে নম্বরখানা কল লিস্ট হতে, হোয়াটসঅ্যাপ হতে ব্ল্যাক লিস্টের তালিকায় যুক্ত করে দেয়। সকল ঝামেলা নিরসন করে সে স্বস্তির নিঃশ্বাস ফেলে স্থিত হয়ে শুয়ে পড়ে বিছানায়। দুহাত দুদিকে ছড়িয়ে দিয়ে উপরে সাদা দেয়ালের পানে চেয়ে থাকে এক দৃষ্টিতে। অল্প সময়ের জন্য পরিচিত হওয়া অনাকাঙ্ক্ষিত এই মানবটাকে বারে বারে জ্বালানোর কথা মনে হতেই ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটে ওঠে অবাধ্য এই নারী কায়ার। ম্যাডাম, দয়া করে ডিনারটা সম্পূর্ণ করে আমাকে উদ্ধার করুন। অনেক তো বাউন্ডিলে হয়ে ঘুরেছেন, এখন একটু দানা স্পর্শ করুন। বিছানার ওপর খাবারের ট্রে রাখার শব্দ পেতে অন্তি উপরি পানে হতে দৃষ্টি সরিয়ে খালামণির দিকে তাকায়। নীল রঙের জামদানি শাড়ি পরিহিতা নারীকে দেখা মাত্র তড়াক করে উঠে বসে সে, বিস্ময় কণ্ঠে শুধায়, ওয়াও বিউটিফুল লেডি, তোমাকে কি সুন্দর দেখাচ্ছে শাড়িতে। সাইকে অন্তির সদ্যপা প্রশংসা এড়িয়ে যায়। আয়নার সামনে দাঁড়িয়ে কানের দুল খুলতে খুলতে বলে, আমার সাথে কথা বলবে না তুমি? সকালে না বলে বের হয়ে যাওয়ার দরুন খালামণির চোখে মুখে স্পষ্ট রাগ দেখতে পায় অন্তি। তার উপর সারাটা দিন ছিল যোগাযোগবিহীন। হয়তো অনেকবার ফোন করেছিল, কিন্তু ফোন তো ছিল তার বন্ধ। রাগ হওয়াটা অস্বাভাবিক কিছু নয়। খাবারের ট্রেখানা সরিয়ে বিছানা ছেড়ে উঠে পড়ে অন্তি। সোজা গিয়ে সাইকিকে পেছন হতে জড়িয়ে ধরে নরম গলায় বলে, সরি খালামণি, ছাড়ো আমাকে। রাগ কমাও আগে। কেন রাগ কমাবো আমি? তুমি উদ্ভট সব কাজবাজ করবে আর রাগ কমাতে বলবে আমাকে? সারাটা দিন নিখোঁজ ছিলে তুমি। একটা বার কি মনে হয়নি খালামণির চিন্তা হতে পারে? মনে হয়েছিল তো, তাহলে ফোন বন্ধ রেখেছিলে কেন? কিছু একটা কারণে। সে কি দুহাত ছাড়িয়ে অন্তিকে সামনাসামনি দাঁড় করায়। শুভ্র মুখে রাগের লালিমা আভা কমানোর চেষ্টা করে সে। লম্বা দম টেনে নিজেকে ধাতস্থ করতে করতে বলে, লাইফটাকে অ্যাডভেঞ্চারের মতো বানিয়ে ফেলেছিস তুই। তোর দুনিয়াতে শক্তভিদ বলতে কেউ নেই, সেটা আমি তোর নানু দুজনেই ভালো করে জানি। কিন্তু তোর প্রতি আমাদের কিছুটা হলেও দায়িত্ব আছে অন্তি, এইটুকু অন্তত বোঝ। আমরা খুব ভালো করে জানি তুই সম্পূর্ণ ভিন্ন মস্তিষ্কের একটা মেয়ে, আর 10টা সাধারণ মেয়ের মতো না তোকে। তাই আমরা কোনো কিছুতেই প্রেশার ক্রিয়েট করি না। তুই তোর মতো বেঁচে থাক, কিন্তু একটু কনসার্ন হ। একটু বুঝতে চেষ্টা কর, নানু খালামণি তোকে নিয়ে ভাবে। বৃদ্ধা মানুষটা সারাদিন তোর খোঁজ না পেয়ে আমাকে পাগল করে ফেলেছিল। আমি উপায় না পেয়ে ফোন বন্ধ করে রেখেছি। কোথায় খুঁজবো আমি তোকে? তুই তোর স্বাভাবিক জায়গায় যাবি না যে খোঁজ করলে পেয়ে যাব। তোর ঘোরাঘুরির জায়গা তো সব অদ্ভুত ভুতুরে জায়গায়, জঙ্গলের গহীনে। নানুর কথা শুনে তটস্থ চোখে তাকায় অন্তি। এই মানুষটার প্রতি তার ভিতরে আলাদা একটা সফটনেস রয়েছে। জ্ঞান হওয়ার পরে চোখ খুলে সে মায়ের বদলে এই মানুষটাকে পেয়েছিল। ছোটবেলায় তো ভেবে নিয়েছিল এটাই তার মা, তাই দুর্বলতারও একটু প্রখর। নানুকে ফোন করছে এক্ষুনি। 11:30 বাজে। চিন্তা করতে করতে হয়তো ঘুমিয়ে পড়েছে। কাল সকালে কথা বলে নিবি। কোথায় গিয়েছিলে তুমি? নিচেই ছিলাম, ব্যাকগ্রাউন্ডে বারবিকিউ পার্টিতে। সবাই জোর করে বেঁধে নিয়ে গিয়েছিল। অন্তি আদুরে ভঙ্গিতে সাইকিকে আবারও জড়িয়ে ধরে। কাঁধের ওপর থুতনি ঠেকিয়ে আহ্লাদিত কণ্ঠে বলে, ওহ খালামণি, আমাকে নিয়ে কেন এত চিন্তা করছো তুমি? দেখো আমি তো একদম ঠিক আছি। সাইকি গলার স্বর নরম করে আয়নার দিকে দৃষ্টি রেখে উল্টোভাবে হাত বাড়িয়ে অন্তির গালে রাখে। ধীর কণ্ঠে বলে, চিন্তা নয়, ভয় হয় একটু। তোকে নিয়ে চিন্তা করতে গেলে আমি আর আম্মা কবেই পাগল হয়ে যেতাম। তোকে তো আটকানোর সাধ্য নেই আমাদের। জাস্ট একটু নির্ভয়ে থাকতে চাই, তোর কোনোভাবে ক্ষতি না হোক। আমি নিজেকে সেফ রাখতে জানি খালামণি, এত ভয় পাবে না। ভয় করব না। তোমার কিছু একটা হলে তোমার বাবা এসে তো আমাদেরই ধরবে, সোজা মামলা ঠুকে দিয়ে জেলে পাঠিয়ে দেবে। বাবা কখনই এসব করবে না। তার আরও একটা মেয়ে আছে। এক মেয়ে হারিয়ে গেলে কিছুই যাবে আসবে না ঠিক, কিন্তু আমাদের
হয়রানিতে ফেলতে পিছু পা হবে না। সে যাই হোক, এখন ডিনার করে নে, আমি ফ্রেশ হয়ে আসছি, ক্লান্ত লাগছে। অন্তি মাথা নাড়িয়ে খালামণিকে ছেড়ে দেয়। বিছানার কাছে এসে প্লেটে নান গ্রিল দেখলেও খেতে ইচ্ছে করে না তার। পেট মোটামুটি ভরেই আছে। খেতে খেতে তো সন্ধ্যাই হয়ে গিয়েছিল আজকে। ছোট্ট বাটিতে রাখা মেয়োনিজ এক আঙ্গুল ডুবিয়ে মুখে নিয়ে সে সরিয়ে ফেলে প্লেটটা। এই শোন শোন, ভালো কথা, আল্লাহ, আমি তো বলতেই ভুলে গিয়েছিলাম। সাইকি হন্তদন্ত হয়ে ওয়াশরুমে ঢোকে, মুহূর্তে টাওয়াল নিয়ে ছুটে আসে অন্তির দিকে। সাবধানী গলায় আঙ্গুল উঁচিয়ে বলে, শোন অন্তি, ওয়েদারের কন্ডিশন ভালো নয়, কালকে ভোর থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। মোর্শেদ স্যার সবাইকে কনসার্ন করেছে কেউ যেন এই কন্ডিশনে বের না হয়। ঢলে কিন্তু পাহাড় ধ্বংস হয়, আর এসব জায়গায় বৃষ্টিপাত এমনিতেও বিপজ্জনক। দোহাই তোর, কালকে তুই বের হবি না কোনোভাবেই না। যদিও আমি তোকে চোখে চোখে রাখবো, এবার আর পালাতে দিচ্ছি না। এক নাগারে কথা শেষ করে দম ফেলে সাইকি। হাঁপিয়ে উঠেছে প্রায়। কঠোর সতর্কবার্তা জারি করে সে আবার ওয়াশরুমে চলে যায়। তবে তার মুখরেখা দেখে অনুধাবন করা যায় বিষয়টা নিয়ে বেশ সিরিয়াস। অন্তি চুপচাপ ঠোঁট উল্টিয়ে কাঁধ নাড়ায়। বাহিরের বিদ্যুতের চমকানি তারও চোখে এসে লাগে। কক্ষের লাইট অফ করে বিছানায় বসে কমফোর্টার গায়ে টেনে সে শুয়ে পড়ে। সারাদিনে ছোটাছুটিতে শরীরে এমনিতেও ক্লান্তির রেশ লেগে এসেছে। গালের নিচে হাত গলিয়ে চোখ বন্ধ করে নেয় সে। কি জানি, সত্যি হয়তো ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে কালকে। তবে হলে মন্দ নয়, পাহাড়ের দেশে এসেছে, অথচ পাহাড়ি বৃষ্টি দেখবে না তা কি কখনো হয়? গুড়ি গুড়ি বৃষ্টির মধ্য দিয়ে শুরু হয়েছে তুমুল বর্ষণ। ভোররাত হতে যাত্রা শুরু হয়ে চলছে দিনভর। থামার বিন্দুমাত্র রেশ নেই। আর এই ভারী মেঘে দিনের আলো প্রায় বিলীন হয়ে আছে। পুরো দিন পার হয়ে সন্ধ্যা নামার আগেই মনে হচ্ছে গাঢ় রাত নেমেছে রাঙামাটির কোলে। সামরিক অফিসের কন্ট্রোল রুমে স্থিরভাবে বসে আছে সিক্ত। পরনে তার বাংলাদেশ নৌবাহিনীর পরিপাটি ইউনিফর্ম, সাদা হাফ শার্ট সঙ্গে কালো ট্রাউজার্স। শার্টের কাঁধে র্যাঙ্কের প্রতীক হিসেবে লেফটেন্যান্ট কমান্ডারের গোল্ডেন স্ট্রাইপের ব্যাজ। বাম পকেটের ওপর নেমপ্লেট, সেই সাথে সার্ভিস রিবন। মুখাবয়সে আছে তার দৃঢ়তা। দৃষ্টি অনড় রেখেছে মনিটরের মাঝে। ডেস্কের একপাশে নেভি ক্যাপ, ঠিক তার সামনে রক্ষিত নেভিগেশন ম্যাপ এবং স্যাটেলাইট যোগাযোগের সরঞ্জাম। বিএনএফএস প্রত্যয় জাহাজ বিধ্বংসী ঝড়ের কারণে নির্ধারিত রুটে বাধাপ্রাপ্ত হয়ে সমুদ্রের মাঝে আটকা পড়ে আছে। আর এতেই সামান্য কপাল ভাঁজ লেফটেন্যান্ট কমান্ডারের হেডসেটটা কানে লাগে। জাহাজটির সঙ্গে যোগাযোগ করার জন্য সে ভিএইচএফ চালু করে। গম্ভীর কণ্ঠে সুস্পষ্টভাবে বলে, প্রত্যয়, রাঙামাটি কন্ট্রোল, ক্যান ইউ হিয়ার মি? অপর পাশ হতে কিছুক্ষণের জন্য মনুষ্য কণ্ঠে নীরবতা ভেসে আসলেও বাতাসে শোষ শব্দ কানে এসে আঘাত হানে। 10 সেকেন্ডের ব্যবধানে পুরুষ কণ্ঠস্বর উন্মুক্ত হয়। রিপোর্টিং লেফটেন্যান্ট সাব্বির, সেকেন্ড ইন কমান্ড, প্রত্যয়, ইয়েস স্যার, আই ক্যান হেয়ার। আবহাওয়ার কারণে এখন স্থির অবস্থানে থাকার নির্দেশ দেওয়া হচ্ছে। ডেকের অবস্থা কেমন? ওভার। অবস্থা স্থিতিশীল নয় স্যার। বাতাসের গতি ঘন্টায় প্রায় 45 নটস এবং ঢেউগুলো 4 থেকে 5 মিটার উচ্চতার। ডেক অফিসাররা ভেতরের দিকে চলে এসেছেন, তবে নোঙর এবং মালামাল সুরক্ষিত আছে। পাওয়ার গ্রিড ব্যাকআপ জেনারেটরে চলছে। ইঞ্জিনের প্রস্তুতি কেমন রাখবো স্যার? ওভার। ইঞ্জিনে পুরোপুরি প্রস্তুত থাকো, তবে পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত কোনো কার্যক্রম চলবে না। ফোরকাস্ট মডেল অনুযায়ী বাতাসের গতি আগামী 2 ঘন্টার মধ্যে আরও বাড়বে। জাহাজের সমস্ত লিকুইড কার্গো এবং ফ্রি সারফেস ইফেক্টের দায়িত্ব নিশ্চয়তার জন্য বলা হলো ওভার। ওকে স্যার। লিকুইড কার্গো বাংকারগুলো এবং ব্যালেন্সিং ট্যাঙ্কারগুলো পরীক্ষা করা হচ্ছে। আমরা অত্যন্ত সতর্কতার সাথে প্রস্তুত থাকছি। আপনাদের পরবর্তী নির্দেশের অপেক্ষায় রইলাম। প্রত্যয়, আউট। সিক্ত হেডসেট খুলে ফেলে। সদ্য পাওয়া ইনফরমেশনগুলো
পুনর্নিরীক্ষণ করে সে রিপোর্ট লিখতে উদ্যত হয়। ঠিক তার পূর্ব মুহূর্তে পারমিশন নিয়ে ভিতরে প্রবেশ করে লেফটেন্যান্ট হাসান। চোখে মুখে কিছুটা উদ্বেগের ছাপ স্পষ্ট। স্যার, ইমিডিয়েট রিপোর্ট। স্থানীয় কোস্টগার্ডের পক্ষ থেকে একটি দুঃসংবাদ এসেছে। সিক্ত হাতের কলম নামিয়ে নেয়, শান্ত গলায় বলে, কি হয়েছে স্যার? এই প্রবল ঝড়ের কারণে রাঙামাটি লেকে পর্যটকদের নিয়ে যাওয়া একটি বড় নৌকা ডুবে যাওয়ার খবর পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কিছু মানুষ নিখোঁজ। কোস্টগার্ডের টহল দল উদ্ধার ও তল্লাশি অভিযান শুরু করেছে। আমাদের এন্ট্রি লগেও তাদের নাম চেক করা হচ্ছে। নিউজটা শুনে সিক্তর মধ্যে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া দেখা না দিলেও হুট করে সে স্থির হয়ে যায়। বিদ্যুৎ গতিতে ভাবনা খেলে যায় এক ছন্নহারা বেপরা নারীর কথা মনে আসতেই। পুরো শরীর বেয়ে অজানা ঠান্ডা স্রোত বয়ে যায়, কিন্তু পেশাদারিত্বের কারণে সে নিজেকে নিয়ন্ত্রণে রাখে। মুখের পেশি কঠিন হয়ে এলেও কণ্ঠস্বরে কোনো পরিবর্তন আসে না, বরং কঠিন গলায় বলে, স্থানীয় কোস্টগার্ডের সাথে যোগাযোগ স্থাপন করো। তাদের কাছে নিখোঁজদের সঠিক সংখ্যা এবং তাদের পরিচয়পত্রের বিবরণ নাও। আমাদের পক্ষ থেকে যা যা সহযোগিতা করা সম্ভব তা করা হবে। এটা এখন সার্চ অ্যান্ড রেস্কিউ প্রোটোকলের আওতায় রয়েছে। ইয়েস স্যার। লেফটেন্যান্ট হাসান সম্মতি জানিয়ে দ্রুত কন্ট্রোলার রুম হতে বেরিয়ে যায়। সিক্ত চেয়ারে বসে পড়ে। পকেট হতে ফোনটা বের করে সে সরাসরি 29 নম্বরে কল করে, কিন্তু ব্যর্থতার সূচক মেইলি কণ্ঠে জবাব পায় ফোন বন্ধ। বিকল্প পন্থা হিসেবে সে হোয়াটসঅ্যাপে প্রবেশ করে। দ্রুত হাতে ছোট্ট একটা মেসেজ লিখে, আর ইউ ওকে? মেসেজটা সেন্ড হলেও দেখা যায় অপর পাশের ব্যক্তি অনলাইনে নেই। সিক্তর কপাল ভাঁজ হয়ে আসে, মুখে কাঠিন্যতার পাশাপাশি এক ধরনের অস্থিরতা বিরাজ করে। তবে কি সে যেটা ভাবছে সেটাই সত্যি? এই মেয়ে কি এই পরিস্থিতিও নেচার এক্সপ্লোর করতে বেরিয়েছে? অসম্ভবের তো কিছু নেই, বরং তার ঘরে বসে থাকাটাই অস্বাভাবিক বিষয়বস্তু। যে নৌকাটা নিখোঁজ হয়েছে সেটা তো পর্যটকদেরই। পেশাদার দায়িত্ব আর ব্যক্তিগত উদ্বেগ দুটোর মধ্যে কঠিন মারপ্যাচে পড়ে যায় সিক্ত। রাতে মিটিং রয়েছে, অ্যাটেন্ড তো করতেই হবে। অন্যদিকে সমুদ্রে আটকে পড়া জাহাজটা সঠিক ব্যবস্থা না হওয়া পর্যন্ত অন ডিউটিতেই থাকতে হবে তাকে। বের হওয়ার কোনো উপায় নেই। অতএব কঠোর প্রশিক্ষণের ফলস্বরূপ ব্যক্তিগত উদ্বেগকে হার মানতে হবে দায়িত্ববোধের কাছে। রাত 1টা, ঝড় বৃষ্টি সমান্তরালে বহমান। সদর দপ্তর থেকে জরুরি ভিডিও কনফারেন্সে মিটিং সেরে আবারও কন্ট্রোলার রুমে এসে বসে সিক্ত। সেই সন্ধ্যা থেকে এখন পর্যন্ত মোট 43 বার ফোন করেছে উড়নচণ্ডী মেয়েটাকে, কিন্তু সেই একই প্রত্যুত্তর, ফোন বন্ধ। মনিটরিং করতে করতে সে থুতনির নিচে হাত ঠেকায়। কপালে শিরা দপদপ করছে। কেন জ্বলছে এ প্রশ্নে তার মন নিরুত্তর। ভাইরাস প্রত্যয়ের রুট পরিবর্তনে তোমরা কি সিদ্ধান্ত নিচ্ছ? হঠাৎ ক্যাপ্টেন স্যারের গলা পেয়ে সিক্তের খানিক সেকেন্ডের ভাবনা কাটে। সঙ্গে সঙ্গে সম্মানসূচকভাবে উঠে দাঁড়ায় সে। দৃঢ় গলায় রিপোর্ট দিতে শুরু করে। এর মাঝে হঠাৎ বিদ্যুতের তারে ঝড়ের প্রভাবে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। স্ক্রিন কালো হয়ে যেতে দ্রুত ব্যাকআপ লাইন সক্রিয় করে সে। ক্যাপ্টেন মুত্তালিব সিক্তের হাতে রিপোর্ট কালেক্ট করে স্থির গলায় জিজ্ঞেস করে, তোমাকে অস্থির দেখা যাচ্ছে, আর ইউ ওকে? সিক্ত মুহূর্তে ব্যক্তিগত উদ্বেগ মুছে ফেলে নিজেকে স্বাভাবিক করে সুদৃঢ় কণ্ঠে বলে, আই এম ওকে স্যার, গুড। ঘড়ির কাঁটার টিকটিক আওয়াজ ভেসে আসে। সময়ের চাকা ঘুরতে ঘুরতে পুরো রাত নিঃশেষ হয়ে ভোর হতে শুরু করে। প্রকৃতির তাণ্ডব এখন ক্লান্ত। সারা রাত ধরে যে ঝড় বৃষ্টিপাত রাঙামাটির সবুজ পাহাড়কে নির্মমভাবে আশ্রয় ফেলেছিল, শেষ প্রহরে এসে তার সেই তীব্র দাপট অনেকটাই এখন স্তমিত। বাতাসের উন্মুক্ত গর্জন থেমেছে। সিক্ত সমস্ত প্রোটোকল অনুসরণ করে বিএনএফএস প্রত্যেকে নতুন নিরাপদ রুটে চলার নির্দেশ দেয়। প্রায় 19 ঘন্টা ডিউটি শেষ করে সে তার টেবিল থেকে উঠে দাঁড়ায়। নির্ঘুম রাত পার করা তার কাছে মামুলি ব্যাপার হলেও কালকের রাতটা তার দুর্বিষহ কেটেছে। হ্যালো আদনান, কই তুই? ঘুমাচ্ছি। জলসায় রিসোর্টে আই কুইক।
আজকে তো কিছু থাকার কথা না, আমার দরকার। সিক্ত ফোন কেটে পকেটে রেখে সরাসরি নিজের গাড়ির কাছে চলে যায়। মাথা হতে ক্যাপটা খুলে দ্রুত পায়ে সে গাড়ির অভ্যন্তরে বসে পড়ে। শক্ত হাত জোড়া স্টিয়ারিংয়ে রেখে স্পিড তোলে উচ্চ গতিতে। বৃষ্টি ভেজা পাহাড়ি রাস্তা এমনিতেই বিপজ্জনক, আর ঠিক এই অবস্থাতে সিক্ত লাগামহীন গতিতে ছুটতে থাকে। রাস্তার পানি চাকার সাথে কেটে শব্দ করে ছড়িয়ে পড়ে চারপাশে। স্থানীয় কোস্টগার্ড হতে খবর পেয়েছে নৌকাটা এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে। তবে এই নৌকায় ঘুরতে বের হওয়া একজন পুরুষ পর্যটকের লাশ নদী হতে উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে নৌকায় থাকা বাকি সদস্যগণ কঠিন পরিস্থিতির মুখোমুখি। হন্তির মুখটা ভেসে উঠতে সিক্ত ঠোঁট চেপে নিজেকে নিয়ন্ত্রণ করে। বাম হাত দিয়ে পরনের শার্টের গলা হালকা টেনে ধরে। রাস্তার উপর পড়ে থাকা ছোট ছোট ডালগুলো পর্যন্ত ভেঙে গুরু গুরু করে চলে তার অস্বাভাবিক গতির গাড়ি। ভোর 7:30টার একটু আগে জলছায়া রিসোর্টে প্রবেশ করে সিক্ত। পার্কিং লটে রেখে একদম রিসোর্টের অভ্যন্তরে প্রবেশ মুখে গাড়ি রেখে নেমে পড়ে সে। গ্রাউন্ড ফ্লোরে কর্মরত রিসিপশনিস্টদের কাছে গিয়ে সরাসরি জিজ্ঞেস করে, সুবাহানা মাহবুব অন্তি ট্যুরিস্ট, তার রুম নাম্বার বলুন প্লিজ। আচমকা ইউনিফর্মে আবৃত লম্বাদেহী পুরুষ মানুষকে দেখে দুজন রিসিপশনিস্ট অবাক চোখে তাকায়। মাত্র শ্রবণে পৌঁছানো কথাগুলো বোধগম্য হয়ে ওঠে না তাদের। লাল রঙের শাড়ি পরিহিত মহিলা রিসিপশনিস্ট আন্তরিক গলায় বলে, সরি স্যার, আবার বলবো? না মানে স্যার, এভাবে তো রুম নাম্বার বলার নিয়ম নেই। যেভাবে নিয়ম সেভাবে বলুন তাহলে। মহিলা রিসিপশনিস্ট সাথে থাকা কলিগের দিকে বিস্মিত নয়নে তাকাতেই পুরুষ রিসিপশনিস্ট জোর গলায় বলে, আপনাকে একটু অপেক্ষা করতে হবে স্যার। কতক্ষণ? স্টাফ আসা পর্যন্ত উনি এলে আমরা তাকে পাঠাবো ডাকতে। সিক্তের মেজাজের পারদ তরতর করে উপরে উঠতে থাকলেও ইউনিফর্মের কারণে সেটার বহিঃপ্রকাশ ঘটাতে পারে না। হাতের মুঠো চেপে নিজেকে সংবরণ করে নেয় সে। ক্ষুব্ধ গলায় বলে, স্টুপিড, নিয়মকানুন সাইডে রাখুন। নৌকাডুবি হয়েছে, পর্যটকেরা নিখোঁজ, আপনার মনে হচ্ছে আমি এখানে এমনি এমনি খোঁজ নিতে এসেছি? মহিলা রিসিপশনিস্ট কম্পিউটারের সার্চ করে সুবাহানা মেহবুব অন্তির খোঁজ বের করে। শুকনো ঢোক গিলে বলে, সরি স্যার, উনি যাচ্ছেন ডাকতে। পুরুষ রিসিপশনিস্ট ধমক খেয়ে উপরে চলে যায় ডাকতে। স্টাফের আসার অপেক্ষায় আর থাকে না, কিন্তু দোতলায় গিয়ে ইচ্ছাকৃতভাবে থেমে পড়েন তিনি। জোরালো গলায় ধমক খাওয়ার প্রতিশোধ নিতে ফোন দিয়ে আটেন। ঘড়ি ধরে 3 মিনিট অপেক্ষা করে সে পা বাড়ায় আবারও গ্রাউন্ড ফ্লোরে। হাঁপাতে হাঁপাতে এসে বলে, স্যার উনি নেই রুমে। সিক্ত কথাটা শোনামাত্র চোখ বন্ধ করে লম্বা করে শ্বাস টেনে নেয়, আর 1 সেকেন্ডও দেরি না করে বেরিয়ে পড়ে। সঙ্গে সঙ্গে ওভার স্পিডে গাড়ি নিয়ে আবারও ছোটে দুর্ঘটনা ঘটা সে লেকের ধারের স্পটে। জলছায়া রিসোর্ট হতে প্রায় 1 কিলোমিটার অতিক্রম করার মাঝে তার ফোন বেজে ওঠে। এক হাত স্টিয়ারিংয়ে স্থির রেখে অপর হাতে সে ফোন রিসিভ করে। রিসোর্টে আসতে বলে, কেউ নিখোঁজ হয়ে গেলি? রিসোর্টে কাজ নেই, জিপিএস চালু আছে, আয়। আরে বন্ধু, তুই কি ছোটবেলার মতো লুকোচুরি খেলছিস আমার সাথে? সিক্ত এয়ারপডে সংযোগ করে 2 হাতে স্টিয়ারিং ধরে গম্ভীর কণ্ঠে বলে, আই অ্যাম সিরিয়াস আদনান, ট্যুরিস্টদের একটা নৌকাডুবি হয়েছে। আমি কোনোভাবেই চাইছি না যাকে খুঁজছি সে ওই নৌকাতে থাকুক। কিন্তু জলছায়া রিসোর্টের মালিক তো বলল তাদের রিসোর্টের সকল ট্যুরিস্ট সেফ আছে, কেউ বের হয় নাই। তার নাকি আগে থেকে বিষয়টা নিয়ে কনসার্ন করেছিল ট্যুরিস্টদের। সিক্তের মুখভঙ্গি এক লহমায় পরিবর্তন হয়ে যায়। গাম্ভীর্যের মাত্রা কমিয়ে আশ্চর্যান্বিত স্বরে বলে, আর ইউ শিওর? আমি নিজে শুনেছি বন্ধু, ওখানেই থাক, আসছি আমি। সিক্ত রাস্তার সামনে পিছনে তাকিয়ে ইউটার্ন নিতে উদ্যত হয়। 2টো ট্রাক পাশ কাটিয়ে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে সে উইন্ডো নামিয়ে হাত বাড়িয়ে পেছনের গাড়িগুলোকে ইশারা করে বোঝায় একটুখানি অপেক্ষা করে দাঁড়াতে। অতঃপর একটানে গাড়ি ঘুরিয়ে আবারও জলছায়ার উদ্দেশ্যে রওনা হয় সে। সূর্যের আলো ততক্ষণে কালো মেঘকে ঢেকে হালকা রোদ ছড়িয়েছে। গাছপালাগুলোর পাতা শুকাতে শুরু করেছে ধীরে ধীরে। পিচ্ছিল রাস্তা অতিক্রম করে ধেয়ে আসা গাড়ির চাকা থামে রিসোর্টে। আদনান সিক্তকে দেখামাত্র এগিয়ে যায়। 2 হাত ছড়িয়ে কি হয়েছে বোঝাতেই সিক্ত এক পলক তার দিকে তাকিয়ে
নিরুত্তর ভঙ্গিতে ভেতরে চলে যায় সরাসরি। আবারও সেই ইউনিফর্ম আবৃত নেভি অফিসারকে দেখে রিসেপশনিস্ট দুজনের হতভম্ব চোখে তাকান। কিছু বুঝে ওঠার আগেই পেশিবহুল হাতের আঘাতে চোয়াল ঘুরে যায় পুরুষ রিসেপশনিস্টটির। পরনের সাদা শার্টের কলার টেনে ধরে তাকে বের করে আনে ভেতর থেকে। টেবিলের উপর জোরালোভাবে মুখ থুবড়ে ধরতেই আদনান এসে বাধা দেয়। আশেপাশে তিনজন স্টাফ সহ মহিলা রিসেপশনিস্ট বিস্ফোরিত নেত্রে চেয়ে থাকে এক দৃষ্টিতে। কেউ মুখ ফুটে একটা কথা উচ্চারণ করে না। কন্ট্রোল ইয়োরসেলফ শিখত, ইউনিফর্ম পরে আসিস তুই। মিথ্যা বলল কেন সেটা দেখছি, বাট স্যার তুই চাকরি খাস না। লোকটার অবস্থা নাজেহাল করে শুধুমাত্র ইউনিফর্মের কথা ভেবে ছেড়ে দেয় শিখত। আর ঠিক এই মুহূর্তে আগমন ঘটে বহুল প্রতীক্ষিত রমণী। টিপ টিপ পায়ে আবার চক্ষু জোড়া নিয়ে হাজির হয় সে বাইরে হতে। পরনে হালকা পিঙ্ক কালারের ফুল স্লিভ শার্টটায় কাদা লেগে আছে, চুলগুলো পনিটেল করে বাঁধা। লম্বা সময় ধরে ব্যাকগ্রাউন্ডে ক্লাইম্বিং করতে গিয়ে একদম ঘেমে গিয়ে একাকার হয়ে আছে সে। নাকের ডগায় বিন্দু বিন্দু ঘাম এসে নেমেছে। সিক্ত অসতর্কতাবশত ঘাড় ঘোরাতেই তার বুকে ঝড় তোলা রমণীকে দেখতে পেয়ে স্থির হয়ে যায়। শক্ত হাতের মুঠো শিথিল হয়ে আসে মুহূর্তেই। কপাল হতে সমস্ত রাগে দগ্ধ শিখাগুলো দূর হয়ে যায়। পাহাড়ির ঢলের মতো ঠান্ডা শীতল হাওয়া এসে ভিড়ে তার অগ্নিদগ্ধ মুখরেখায়। স্যার, আমি বলেছিলাম রুমে নেই, রিসোর্টে যে নেই সেটা তো বলিনি, সরি। আদনান বিরক্ত গলায় ফিসফিস করে বলে, হুরবাল, নাক ফাটাইয়া সরি বলতে আইসিস? যা তুই, আমি ম্যানেজ করতেছি। সিক্ত নিজেকে পুনরায় স্থিতিশীল করে ধীর পায়ে এগোয় অন্তির দিকে। মেয়েটাকে সুস্থ অবস্থায় দেখে তার অস্থিরতায় কম্পন তোলা হৃদয় এতক্ষণেই থিতু হয়। মুখোমুখি দাঁড়িয়ে শান্ত গলায় বলে, আর ইউ ওকে? অন্তি পুরুষ রিসিপশনিস্টের অবস্থা, সেই সাথে তার কথা শুনে তাজ্জব বনে যায়। পুরো ব্যাপারটা বুঝতে পেরে চক্ষু যুগল ছানা বড় হয়ে তোলে সে। নির্জীব গলায় বলে, ওকে, এই কন্ডিশনে বাইরে বের হবে না, দুর্গম কোথাও যাবে না। দুটো নির্দেশনা দিয়ে সিক্ত খানিক সেকেন্ড পলক্ষীন চোখে চেয়ে থাকে অন্তের দিকে। অতঃপর দুহাত প্যান্টের পকেটে ঢুকে নির্বিকার ভঙ্গিতে চলে যেতে উদ্যত হয়। পাশ কাটিয়ে 2 কদম এগোতেই দাঁড়িয়ে পড়ে সে। সামনের দিকে দৃষ্টি রেখে স্থির গলায় বলে, নেক্সট টাইম থেকে ফোন করলে রিসিভ করার ট্রাই করবে। যদি ইচ্ছাকৃতভাবে ফোন বন্ধ পাই তাহলে তোমার সাথে আমার যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যেতে পারে, সেক্ষেত্রে কর্তৃপক্ষ দায়ী থাকবে না, সো বি কেয়ারফুল। 5 দিনের ট্রিপ কেটে সেটে 4.5 দিনেই সম্পূর্ণ করে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে সাইকিরা। এর পিছনে মূল কারণ আবহাওয়ার পরিস্থিতি ভালো নেই, ঘূর্ণিঝড় হওয়ার ব্যাপক সম্ভাবনা রয়েছে সামনে। কালকে সারাদিন বৃষ্টি হয়ে যাওয়ার পর আজকে আকাশে ভাসা ভারী মেঘগুলো একটু নমনীয় হয়েছে, তবে সূর্যের আলো তার কাছে পাচ্ছে না বিশেষ একটা পাত্তা। এদিকে ডিপার্টমেন্টের সব স্যার ম্যামেরা সম্মতি জানিয়েছে আজকে ফিরে যাওয়ার বিষয়ে, যেহেতু তুলনামূলকভাবে আবহাওয়া পরিস্থিতি আজকে একটু ভালো রয়েছে, তাই ঝুঁকি নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। এই কদিনে বেশ ঘুরেছে, আর প্রয়োজন নেই। মধ্য দুপুরে বাস চট্টগ্রাম ছেড়েছে। সকালের নাস্তা করেই সব তড়িঘড়ি করে রওনা হয়েছে। কালকের তুমুল সেই বর্ষণে রাস্তায় রাস্তায় পড়ে থাকা সবুজ ডালপালার কারণে গাড়ির গতি টানতে একটু বিলম্ব হচ্ছে, যদিও সিটি কর্পোরেশনের উদ্যোগে তা সরিয়ে নেওয়ার কাজ চলছে। ধীরগতির এই বাস যাত্রায় বাসের এক কোণে চুপটি করে বসে আছে অন্তি, দৃষ্টি তার সবুজ বনের মাঝে। বৃষ্টিতে স্নান সেরে ওঠা সুউচ্চ পাহাড়, সবুজ গাছপালা, বনফুল, লতাপাতাগুলো ঝকঝক করছে, মনে হচ্ছে আয়না। চঞ্চলা চড়ুই পাখি সেখানে মুখ রাখতেই যেন নিজের প্রতিচ্ছবি দেখতে পাবে। চোখে মুখে তার অপার তৃপ্ততা ছেয়ে যায়। মনের মধ্যে প্রবল ইচ্ছে, এমন নাম না জানা কোনো সবুজ বিথির মাঝে সে হারিয়ে যাবে, নীল দিগন্তে ডানা মেলে উড়বে, যেখানে তার শ্রবণে ভাসবে শুধু পাহাড়ি ঝর্ণার জলপ্রপাতের মৃদু গুঞ্জন।
একদিন আগে ফেরা নিয়ে অবশ্য মন খারাপ নেই তার, বরং মনে মনে একটু খুশি হয়েছে এই ট্রিপে আসার দিন হতে একটা না একটা ঝামেলা তার পিছু লেগেই আছে। এরকম বাধা ধরা নিয়ম রমণীর মোটেও পোষায় না। সে থাকবে তার মতো করে তার জগতে, যে জগতে পাহাড়, প্রকৃতি, নদ নদী, পাখির কিচিরমিচিরে শুধু ঠাঁই রয়েছে। মনুষ্য প্রজাতির কেউ থাকবে না, কেউ নিয়ম জারি করবে না। কালকে সে ঝুম বর্ষণে খুব ইচ্ছে ছিল বের হওয়ার, চাইলে সে বের হতে পারত কৌশলে ফোন দিয়েটে, কিন্তু খালামণির মন খারাপ করবে জন্য ইচ্ছেকৃতভাবে বের হয়নি। সারাদিন পার করেছে বেলকনির মাঝে। এদিকে আজ একজন এসে হুমকি দিয়ে গেছে সরাসরি ফোন রিসিভ না করলে নাকি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়ে ফেলবে। এটা কোনো কথা? এমন কেউ বলে? সব কি পেয়েছে তার সঙ্গে থাকবেই না আর এখানে। সাহস কত অন্তিকে থ্রেড দেয়া, তাই না? একবার ঢাকা পৌঁছাই, তারপরে তোমাকে মজা দেখাবো। লেফটেন্যান্ট কমান্ডার ওয়েট। প্রকৃতির নিবিড় কোল ছেড়ে কোলাহলপূর্ণ শহরে পৌঁছাতে পৌঁছাতে বেলা 3:30 ছাড়িয়ে 4টে বেজে যায়। রওনা হয়েছিল সেই কোন সকালে। দীর্ঘ পথের জার্নি শেষ করে যে যার নীড়ে ফিরে যায়। খালামণির থেকে বিদায় নিয়ে বাসায় এসে ঢোকে অন্তি। অবশ্যই এটা তার কাছে বাসা কম, কারাগার মনে হয় বেশি। যতক্ষণ থাকে ততক্ষণে শ্বাসকষ্ট রোগীর ন্যায় নিঃশ্বাস টানতে থাকে। রুমে এসে কাঁধের ব্যাগটা কোনো মতে রেখে জামা কাপড় নিয়ে সরাসরি শাওয়ারে চলে যায় সে। ক্লান্ত শরীরটাকে সতেজ করতে শাওয়ারের ওপর কোনো ওষুধ নেই। লম্বা সময় ধরে চলে যায় তার শাওয়ার নেয়া। এরই মাঝে বিছানায় পড়ে থাকা ফোন তার বেজে ওঠে। পরপর 3বার রিং হয়ে কেটে যায়। অথচ রমণী সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। আদৌ কর্ণকুহরে পৌঁছেছিল কিনা কে জানে। আধা ঘন্টা সময় লাগিয়ে শ্বাস শেষে মাথায় টাওয়াল পেঁচিয়ে অবশেষে বের হয় অন্তি। অঙ্গজুড়ে তার অপার স্নিগ্ধতা, প্রস্ফুটিত সাদা গোলাপের ন্যায় দেখতে লাগছে একদম। শাওয়ার জেলের সুবাসিত মৃদু ঘ্রাণ শরীর হতে ভেসে আসে। শুভ্র মুখটায় গুধূলির মিষ্টি রোদে এসে পড়ে, চকচক করে তোলে। আয়না দাঁড়িয়ে রংঢং করার মাঝে তার ফোন চতুর্থবারের মতো আবারও বেজে ওঠে। ঠোঁটে লিপ অয়েল লাগাতে গিয়ে খানিকটা চমকে ওঠে সে। তড়িঘড়ি করে সেটা রেখে ছুটে যায় ফোনের কাছে। হ্যালো, হ্যাঁ আসছি 10 মিনিট। ফোনের অপর পাশ হতে কী কথা ভেসে আসে বোঝা দেয় হলে অন্তি ফোনটা রেখে দ্রুত চলে যায় কাবার্ডে। প্রয়োজনীয় জামা কাপড় নামিয়ে ওয়াশরুম হতে পরিবর্তন করে এসে দাঁড়ায় আয়নার সামনে। পরনে তার লাল খয়েরি মিশেলে সাদা সুতোয় বুনন করা শর্ট কুর্তি, সাথে বেগি জিন্স। বরাবরের মতো গলার সঙ্গে একটা স্কার্ফ পেঁচিয়ে কাঁধ বরাবর চুলগুলো হাত দিয়ে ঠিকঠাক করে নেয়। অতঃপর ছোটে যে কাজে যাচ্ছে সে কাজের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম টোট ব্যাগে তুলতে। এত তাড়াহুড়োর মাঝে কিছু একটা মনে পড়তেই অন্তির হাত থেমে যায়। এক দৃষ্টিতে কিয়ৎ সেকেন্ড তাকিয়ে থেকে ভাবে সে। অল্প সময়ের এই ভাবনার সমাপ্তি ঘটতেই প্রয়োজনীয় সব জিনিসপত্র গুছিয়ে ব্যাগ রেখে বের হয় কক্ষ হতে। লিভিং রুমের সামনে আসতেই স্নেহার সাথে তার দেখা হয়ে যায়। ঝলমলে পোশাক আর ভারী মেকআপে আবৃত রমণী হুট করে নিরুদ্দেশ বনে যে অন্তিকে দেখে খানিকটা চমকে ওঠে। চোখে মুখে প্রশ্নাত্মক ভাব জুড়ে থাকলেও সে প্রকাশ করে না, বরং আপাদমস্তক সে থেকে নিজের কাজে চলে যায়। অতি নিজে থেকে কোনো কথা বলে না, বরং স্নেহার উজবুকের ন্যায় তাকিয়ে থাকা দেখে বিরক্ত হয়ে পা বাড়ায় বাবার কক্ষের দিকে। আসতে পারি? দরজার নবের মৃদু ঝাঁকুনিতে নওশাদ সাহেব টাই বাঁধা ছেড়ে দরজা মুখে তাকায়। আচমকা অন্তির কণ্ঠ পেয়ে সে সহ তার মিসেস বিস্ময়বনে চলে যায়। ঠোঁটে লিপস্টিক টানা মুহূর্তে মিসেস মিথিলা ঘাড় ঘুরিয়ে ব্যঙ্গাত্মক হাসি হেসে বলেন, তোমার মেয়ে এলো তাহলে? নওশাদ সাহেব স্ত্রীর কথায় কোনো প্রত্যুত্তর না করে দরজার দিকে সে গম্ভীর গলায় বলেন, এসো। অনুমতি পেয়েই অন্তি দরজা ঠেলে কক্ষের ভিতর প্রবেশ করে। চোখের সামনে চাকচিক্য মোড়ানো একজন নারী কায়া দাঁড়িয়ে থাকলেও সেদিকে তাকানোর নিবৃত্ত হয় না তার। তাকে এড়িয়ে সরাসরি সে বাবার সম্মুখে গিয়ে দাঁড়ায়। নওশাদ সাহেব মেয়ের দিকে তাকিয়ে কড়া গলায় বলেন, কখন এসেছ? 1 ঘন্টা হবে হয়তো। আমার বারণ করা সত্ত্বেও কেন গেলে তুমি? কেন গেলে? আমার কথা কি গ্রাহ্য হয় না তোমার?
অন্তির কাছে বাবার কথা এই প্রশ্নগুলোর উত্তর নেই। প্রত্যেকবারই সে একই প্রশ্নের মুখোমুখি হয়, বুঝতে পারে না বাবা কেন ঘুরে ফিরে এই একই প্রশ্ন করে। ও নিজেও জানেন তার করা বারণ তার মেয়ে শোনে না, বিশেষ করে থেকে থেকে নিরুদ্দেশ হওয়ার ক্ষেত্রে। অথচ সে যখন বাইরে থাকে তখন ভুলেও একটাবার ফোন করে না বাবা, একটাবারও খোঁজ খবর নেয় না। বাসায় এলেই যত ফর্মালিটি, বাবা আমার টাকা লাগবে ইমিডিয়েটলি। টাকার কথা শোনা মাত্র মিসেস মিথিলা নিজের কার্য থামিয়ে এক পলক ফিরে তাকায়। নওশাদ সাহেবের দিকে তাকিয়ে মৃদু ঠোঁট বাঁকিয়ে আবারও আয়নার দিকে দৃষ্টি রাখে সে। নওশাদ সাহেব বুঝতে পারেন স্ত্রীর মনোভাব। এদিকে অজায়গায় মেয়ের টাকা চাওয়ায় বিষয়ে সে বিরক্ত হয়ে ওঠেন। কণ্ঠ নামিয়ে ধীর গলায় বলেন, সমস্যা কি তোমার? তোমাকে বলেছি না টাকা পয়সা যা লাগবে আমার অফিসে গিয়ে বলবে, এখানে বলছো কেন? ঝামেলা না করলে তোমার শান্তি হয় না? বাবার কথা শুনে অন্তি নিজেও সমানতালে বিরক্ত হয়ে ওঠে। কপাল কুঁচকে রেখে স্বাভাবিক গলায় বলে, ঝামেলার কি আছে বাবা? সবাই চাইলে সমস্যা হয় না, আমি চাইলে সমস্যা? বেশি কথা বলবে না তুমি। নওশাদ, তোমার মেয়েকে বলো আমরা তার মতো অদরকারি জায়গায় টাকা উড়াই না, বারে বারে যেন টাকার কথা না তোলে। নওশাদ সাহেব পড়েন বিপাকে। এত কৌশল অবলম্বন করেও মাঝে মধ্যে তাকে ফেঁসে যেতে হয়। এজন্য মনে মনে সে চায় অন্তি দূরে থাকুক, ওর মতো ও যেখানে ইচ্ছে থাকুক সেখানে। বরমের প্রতি তার ভালোবাসা না থাকলেও ভরণ পোষণের দায়িত্বটুকু অবশ্য বেশ ভালোভাবেই করেন সে। না করে উপায় নেই, আগের পক্ষের শাশুড়ি আর শালির কবলে পড়েই করতে হয়, নয়তো আদালত উকিল এসে হাজির হলো বলে, তুমি যাও আমি টাকা পাঠিয়ে দিচ্ছি, ইমিডিয়েট লাগবে আমার। কত টাকা লাগবে? 5,000। পুরো মাসের খরচ একবারে পাঠিয়ে দিচ্ছি, এর মধ্যে আর চাইবে না। অন্তি সামান্য হেসে মিসেস মিথিলার দিকে তাকে বলে, খুব দরকার না হলে আমি চাই না। আফটার অল আমি তো কারো মতো ঘরে বসে ডায়মন্ড পেন্ডেন্ট নেকলেস অর্ডার করি না। হালকা খোঁচা মেরে অন্তি বেরিয়ে যায় কক্ষ হতে। সে জানে এইটা নিয়ে এখন তার স্টেপ মাদার তুমুল যুদ্ধ শুরু করে দিবে। সে যে টাকা নিয়েছে সেই টাকার দ্বিগুণ উসুল করে ছাড়বে। বাবার সঙ্গে সঙ্গে স্ত্রীর মন গলাতে 60,000 টাকার চেক সই করে দিবে। কোনো বাক্য ব্যয় করবে না, এ নিয়ে বুঝাবে না। মেয়ে হিসেবে তারও তো অধিকার রয়েছে। আফটার অল মিস্টার নওশাদ চৌধুরী তার দ্বিতীয় স্ত্রী, মেয়েকে খুব ভালোবাসেন কিনা। অন্তির মাঝে মাঝে হাসি পায় বাবার অবস্থা দেখে। এই মানুষটার হয়েছে জুলুম, না পারে তাকে উগড়ে ফেলে দিতে, আর না পারে স্ত্রীকে কিছু বলতে। অবশ্য অধিক টাকা থাকলে যা হয় আর কি, টাকা দিয়ে সব সমস্যা মিটিয়ে ফেলেন এক নিমিষেই। কিন্তু প্রকৃত ভালোবাসা, মানবিকতা কিংবা স্নেহ, জীবনের মূল সুখ সে চিনেন না। এই যে জাঁকজমকপূর্ণ হয়ে সেজেগুজে তিনজন হয়তো কোনো ইনভাইটেশনে যাচ্ছে, কোথায় কোন ইনভাইটেশনে এগুলো অন্তি জানে না। ফ্যামিলি প্রোগ্রাম হোক আর যাই হোক না কেন, বাবা তাকে কিছুতেই বলে না, কোনো কিছু অন্তির মনে পড়ে না। সে কখনো বাবার আঙুল ধরে কোথাও গিয়েছে কিনা, বা বাবার হাত ধরে তার মাথায় পড়েছে কিনা তার বাবার হাত। খুব ছোটবেলা হতেই বাবার সাথে তার ফর্মাল সম্পর্ক মনে হয় যেন টাকায় কেনা। সামান্যতম আদর ভালোবাসা তার কপালে জোটেনি, অথচ চোখের সামনে সে দেখে স্নেহা বাবার হাত ধরে হাঁটছে, ঘুরছে, ফিরছে, খাইয়ে দিচ্ছে, কত মজা করছে। ধুত, এত আবেগী হচ্ছে কেন অন্তি? নিজের কাজে যাও, জীবনে যা পাওনি সৃষ্টিকর্তার কাছে তা অভিমানে পুষিয়ে রাখো। তোমার অন্তরের কষ্ট লাঘব করার জন্য তুমিই যথেষ্ট। সব পাওয়ার মাঝে সুখ না খুঁজে জীবনে যা আছে সেটার মাঝেই সুখ খুঁজে নাও, ভালো থাকবে। রিমঝিম একাডেমি, বিকেল 5:30। তোমার কার্যক্রম আমাকে সত্যি ভাবায় অন্তি। আই এম সরি আপু, একটু লেট হয়ে গিয়েছে। লেটের বিষয় না, তুমি যে অন টাইমে আসবে না এটা আমরা আগে থেকেই জানি। সমস্যাটা হচ্ছে তোমার থেকে থেকে এরকম নিরুদ্দেশ বনে যাওয়াটা। মুখের উপরে লেপ্টে থাকা চুলগুলো আলতো হাতে সরিয়ে নেয় অন্তি। ছুটতে ছুটতে এসে একদম হাঁপিয়ে উঠেছে সে। মুখরেখা লাল বর্ণ ধারণ করেছে, ঠোঁট উল্টে নিঃশ্বাস ঝাড়ে সে। নিরুদ্দেশ বনে যাওয়ার প্রশ্নে বরাবরের ন্যায় নীরব শ্রোতা সে। ঝিনুক আপার কাছে নতুন করে জবাবদিহিতা করার মতো কিছুই নেই তার। অন্তি, জি আপু, গত মাসে জাস্ট 2টো ক্লাস করিয়েছ, এরপরে হুট করে তোমার খোঁজ নেই? নেই মানে তো একেবারেই নেই। এই মাসে আজ 5 তারিখ, জানি না কি করবে সামনে। বাচ্চাদের গার্ডিয়ানরা তোমার কথা বলে,
আবার বাচ্চারা সবাই তোমার কাছে ড্রয়িং শিখতে চায়। আমি পড়ে যে বিপাকে অন্যান্য টিচার দিয়েও ফুলফিল করতে পারি না আপু। আমি 1 মাসে 2টো ক্লাস করালেও যতটুকু করাই সেগুলোই অনেক, 1 সপ্তাহ টেনে নিয়ে যায়। সেজন্যই তো তোমাকে ছাড়তে পারছি না। একে তো বাচ্চারা তোমাকে ভীষণ পছন্দ করে, আর তোমার হাতের অঙ্কনও ভীষণ সুন্দর এবং ইউনিক হয়। তোমার কথা মতো আমি বাহিরের মাঠে ক্লাস নেওয়ার ব্যবস্থা করিয়েছি। তুমি যদি একটু কোঅপারেট না করো তাহলে কেমন হয় বলো তো? অন্তি ঠোঁট কামড়ে চুপচাপ শুনে যায় ঝিনুক আপার কথা। রিমঝিম একাডেমির পরিচালক সে, স্বভাবে বেশ মিশুক, শান্ত মস্তিষ্কের মানুষ, সহজে উত্তেজিত হয় না। অন্তিকে বেশ ভালোবাসলেও অন্তির কাজকর্মে সে একটু হতাশা হয়ে যায়। হেমেকে সে অমাবস্যার চাঁদ মনে করে, দুর্লভ বস্তু। দেখতে দেখতে কোথায় চলে যায়, হাজার খুঁজেও টিকিটই পাওয়া যায় না। আচ্ছা আপু, আমি এখন যাই, বাচ্চারা অপেক্ষা করছে। ঝিনুক চুপচাপ দীর্ঘশ্বাস ফেলে মাথা নাড়ায়। সে কি প্রশ্ন করলো আর এই মেয়ে কি উত্তর দিল অবশ্য এটা জানা ছিল। এই মতিগতি ভোলা রমণী কখনোই নিজের পায়ে শিকল পেরিয়ে বাঁধবে না কর্মজীবনে। এই যে কথাগুলো বলা হলো, এতেও কোনো লাভ হবে না। এই মেয়ে নিশ্চিত আবারও হারিয়ে যাবে তার জগতে। অন্তি শোনো। অন্তি যাওয়ার পথে পা থামিয়ে ফিরে তাকায়। ঝিনুক আপু এগিয়ে গিয়ে নরম গলা বলে, তোমার বাসার লোকজন তোমার কোনো খোঁজ দিতে পারে না কেন? অন্তি হাসে, স্বতঃস্ফূর্ত কণ্ঠে বলে, কারণ আমি আমার খোঁজ জানি না, বাসার মানুষ দিবে কিভাবে? তাহলে বলছো তুমি নিজে থেকে ধরা না দিলে তোমাকে খুঁজে পাওয়া সম্ভব না? হয়তো না। ঝিনুক নামক মেয়েটি শব্দ করে হেসে ওঠে। বিস্ময় ঘেরা স্বর টেনে বলে, সত্যি আমার লাইফে তোমার মতো মেয়েকে খুব কমই দেখেছি। যাই হোক, একটা অনুরোধ রাখো, আমাকে মাসে অন্তত 2টো বা 3টে পেইন্টিং দাও। কোনো বাধা ধরার নিয়ম নেই। একটা মাসে তুমি যখন খুশি তখন দিবে, তবুও দিবে। আমি নিজ দায়িত্বে তোমার প্রাপ্যটুকু বুঝিয়ে দিব। আচ্ছা, আমি চেষ্টা করবো আপু। 3টা না হলে 2টা দাও, এতেই খুশি, তবুও দাও। ওকে। পরন্ত বিকেলের সোনালি নম্র আলো উঁচু গাছগুলোর ফাঁকে ফাঁকে এসে পড়েছে মাঠে। সবুজ ঘাসে সাদা চাদর পেতে বসে আছে এক ঝাঁক কচি শিল্পী, যার কিনা মগ্ন হয়ে আছে তাদের কর্মে। কাঠের তৈরি মাঝারি সাইজের ইজেলে ক্লিপ দিয়ে আটকানো আর্ট পেপার চলছে অঙ্কন। চারপাশে ছড়িয়ে রয়েছে তার সরঞ্জাম পত্রাদি, নানা আকারের তুলি সেট, ওয়েটার কন্টেইনার, টিস্যু, মাস্কিং ফ্লুইড, পেন্সিল, ইরেজার। একাকার বাম হাতের ওপর সাদা রঙের প্যালেট রেখে ডান হাতে ঝর্ণার ঘায়ে বেয়ে পড়া জলের কণা আঁকছে অন্তি। ডিস্টার্ব করা চুলগুলো ক্লেসারে বন্দি করে রেখে সে তুলির আসরে ফুটিয়ে তুলছে প্রকৃতির অনবদ্য এক উপাদান। প্যালেটে থাকা গাঢ় নীল, বাদামি আর সামান্য কালো মিশিয়ে পাহাড়ের জন্য রং তৈরি করে। অন্তি পিছু ফিরে তাকায়, জোরালো গলায় বলে, হয়েছে তোমাদের? ইয়েস ম্যাম। মিস, আমার রংটা হয়নি তৈরি। অন্তি হাতে থাকা প্যাটেল তুলে নিয়ে বাচ্চাটার কাছে যায়, খানিকটা ঝুঁকে কোমল গলায় বলে, এতটা ডিপ ইউজ করা যাবে না বাচ্চা। ফার্স্টে অল্প অল্প করে লাইট কালার নিতে হবে। তোমার তুলিটা নষ্ট হয়ে গিয়েছে, এটা চেঞ্জ করো, সুন্দর কালার আসবে। ও সরি মিস, পারবে তুমি? দেখিয়ে দিব? নো নো, আই ক্যান ডু। গুড। বাচ্চারা সব এক একজন এক একভাবে মগ্ন। কেউ মাথা নিচু করে রং মিশাচ্ছে, কেউ রং ঘেটে নতুন আবিষ্কারের নেশায় বিভোর। অন্তি ঘুরে ঘুরে প্রত্যেকের অঙ্কন দেখে। ঠোঁটের কোণে তার সতেজ হাসি ঝিকিমিকি করে। কি সুন্দর করে এঁকেছে সবাই। প্রায় 1.5 ঘন্টার ক্লাস শেষে হাঁপিয়ে ওঠে বাচ্চারা। বেলা ডুবে যাওয়ার অন্তিম লগ্ন তখন। লাল, নীল, হলুদ রঙের মাখামাখি দুহাত সবার মুখে মিষ্টি হাসিতে ভরপুর। খুব সুন্দর করে পাহাড়ের কোলে থাকা ঝর্ণার পেইন্টিংটা তারা ফুটিয়ে তুলেছে তাদের মিসের মতো। হ্যাপি? সমস্যারে বাচ্চারা দুহাত উঁচুতে তুলে বলে, সো হ্যাপি মিস। ওকে, আজকের মতো এখানেই শেষ। মিস, একটু খেলবা না আমাদের সাথে? অন্তি হাত ঘড়িতে সময় দেখে 7টার দিকে। সে পালককে বেইলি রোডের দিকে অপেক্ষা করতে বলেছে। এখন 6:57 সুইসুই। তবুও বাচ্চাদের বাসায় ফেরার আগে একটু সময় দিতে সে রাজি হয়ে যায়। গোধূলি সন্ধ্যায় গার্ডেনের নীল সবুজ বাতি জ্বলে ওঠে চারপাশে। ছোট ছোট নরম সবুজ ঘাসে মত্ত হয়ে ওঠে সবাই ছোটাছুটি খেলাতে। অন্তি দুহাত প্রসারিত করে
তাদের উড়তে শেখায় ডানা মেলে প্রজাপতি হয়ে। খিলখিল হাসিতে মুখরিত হয়ে ওঠে প্রাণবন্ত আত্মারা। দূর হতে গার্ডিয়ানরা বাচ্চাদের এই উৎফুল্ল মেসেজ দেখে সন্তুষ্ট হয়। তাদের প্রত্যেকের মনে প্রশ্ন জাগে, ওই সুদর্শনা শুভ্র কায়াকে নিয়ে এতটা প্রফুল্লে থেকে রংধনুর রং ছড়িয়েও কেন মেয়েটা হারিয়ে যায় মাঝে মাঝে। 15 মিনিট ধরে অপেক্ষা করছি। সরি দোস্ত, আজকে সব কিছুতে লেট হয়ে গিয়েছে। রাঙামাটি থেকে এসেছিস কখন? 4টার দিকে। পালক অবাক হয়। ঘর্মাক্ত হাঁপিয়ে ওঠা রমণীর মুখপানে তাকে বলে, লং জার্নি করে এসেও এত এনার্জি কই পাস তুই? অন্তি টোট ব্যাগ নামিয়ে আলোকসজ্জিত পার্কের একধারে বসে পড়ে। ব্যাগ হতে ওয়াটার পট বের করে এক ঢোকে অর্ধেক পানি শেষ করে ফেলে সে। চোখ বন্ধ করে লম্বা শ্বাস টেনে নিয়ে ধীর গলায় বলে, সবগুলো কাজ আজকে দরকারি, তোর সাথে দেখা করাটাও। পালক পাশে বসে পড়ে। জিজ্ঞাসা সূচক দৃষ্টিতে তাকে বলে, হয়েছেটা কি? বহুত কিছু হয়ে গিয়েছে। তোর গেমসটা মনে হচ্ছে ঠিক। কোন ব্যাপার? সেই নেভিয়ান? আমাকে আজ আসার সময় হুমকি দিয়েছে। মাই গড, অন্তিকে হুমকি? হ্যাঁ, অন্তিকে হুমকি দিয়েছে। বলেছে তার ফোন রিসিভ না করলে নাকি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়ে ফেলবে। পালক গোল গোল চোখ করে মুখে হাত দেয়। আশ্চর্যান্বিত কণ্ঠে উগরে বলে, হায় খোদা, অনাকাঙ্ক্ষিত ঘটনা মানে? ডোন্ট নো, প্লিজ নেগেটিভ কিছু ভাবিস না। তার সাথে আমার এমন কোনো সম্পর্কই তৈরি হয়নি, জাস্ট ক্যাজুয়াল পরিচয়। মাই ফুড ক্যাজুয়াল পরিচয়? এই পরিচয়ে কেউ তো গভীর হুমকি দিতে পারে। অন্তি চোখ দুটো সরু করে পালকের দিকে তাকায়, দাঁতে দাঁত চেপে বলে, উল্টাপাল্টা কথা বলবি না। ব্যাটার মনে যাই থাকুক না কেন, তাতে অন্তির কিছু যায় আসে না। রিয়েলি? হোয়াই নট? অনাকাঙ্ক্ষিত ঘটনা বলতে উনি যদি আমাকে মারতে আসেন, আমি ওনাকে মারতে যাব। অনাকাঙ্ক্ষিত ঘটনা বলতে সে যদি তোকে চুমু দেয়, তাহলে আমিও পুরো কথার মাঝখানে অর্ধ পথে থেমেছে অন্তি। মুখে লাগাম টেনে নেয় সে জোরে সোরে। এক্ষুনি সর্বনাশ হয়ে যাচ্ছিল। চোখ পাকিয়ে তাকায় সে পালকের দিকে। ভারী গলায় থমথমে মুখ করে বলে, অসভ্য মেয়ে। পালক হাসতে হাসতে কুপোকাত দুহাতে মুখ চেপে ধরে দম টেনে বলে, সি দোস্ত, এই ছিল তোর মনে? তার মানে তুইও ভুলে বের হয়ে গেছে? নো। আরেকটা কথা বললে পিছনের পুকুরে চুবিয়ে রেখে আসবো। বি সিরিয়াস পালক। পালক নিজেকে সুস্থির করে হুমকি পেয়ে বান্ধবীর সমস্যার সমাধান করতে নিজেকে সামিল করে সে। ওকে, এখন কি ভাবছিস তুই? ওনার নাম্বারটা কি ব্লক লিস্টে আছে? ছাড়িয়েছি। কেন? অন্তি শক্ত চোখে তাকে বলে, অবশ্যই তার এলাকা থেকে আমি রিস্ক নেব না। এটাও ঠিক। এখন কি করব, আইডিয়া দে। তাকে কি আবার ব্লক লিস্টে রাখবো নাকি সিম পরিবর্তন করে ফেলবো? পালক গালে তর্জনী আঙুল ঠেকিয়ে ভাবুক গলায় বলে, আই থিঙ্ক সিম পরিবর্তন করলে ভালো হবে। কোনো অস্তিত্বই থাকবে না। যদি কখনো দেখা হয় বলবি, দুঃখিত নেভিয়ান সাহেব, আমার সিমটা তো হারিয়ে গিয়েছে। সেই সাথে চেনা সব মানুষও হারিয়ে গিয়েছে। আপনাকে অনেক খুঁজেছি, পাইনি। বিরহে আমার মন কেঁদে কুটে একাকার। পালকের নাটকীয় ভঙ্গিমা দেখে অন্তি ফিক করে হেসে ওঠে। ব্যাগ হতে ফোনটা বের করে সে তৎক্ষণাৎ সিম খুলে ফেলে। হাতের তালুতে রেখে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে বলে, অন্তিকে হুমকি দিয়ে কবজা করা তো সহজ নয় নেভিয়ান সাহেব। আপনার আষাঢ়ে প্রেমের মরশুমে আমি চৈত্রের আগুন ধরিয়ে দিলাম। ভালো থাকবেন। সিমটা ভেঙে 2 ভাগ করে ফেলে অন্তি। পিছনে পুকুরের দিকে ছুঁড়ে সে দুহাত ঝেড়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে। প্রফুল্ল গলায় বলে, বাদ রইল এখন তাকে টাকাটা ফেরত দেয়া। ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করবি? আরে না, আমি কি অ্যাকাউন্ট নাম্বার জানি নাকি? ওনার বাসায় টাকাটা পৌঁছে দিতে হবে চুপি চুপি। আজকেই? আজকের মতো এনার্জি আমার ডাউন। এখন ক্রেডিট কার্ড থেকে টাকার তোলার মতো অবস্থা নেই। ক্ষুধা পেয়েছে। পালক অন্তির কথায় ভ্রুক্ষেপ না করে উদাসী গলায় বলে, প্রেমের জালে পা না দিয়ে একদম ঠিক করেছিস দোস্ত। হোক নেভিয়ান, হোক সুদর্শন, তাতে কি? প্রেম মানে বিরহ, আর বিরহ মানেই এক বুক কষ্ট। প্রেমের মধ্যে আসলে কিছুই নেই, শুধু ধোঁকা আর ধোঁকা। প্রেম তো করে বোকারা। জেনেটিক্যালি এসবে ধোঁকা খাওয়ার রীতি আছে আমাদের, সো কোনো রিস্ক নেওয়া যাবে না। এক্সকিউজ মি,
হঠাৎ পুরুষালী গলার আওয়াজ পেয়ে অন্তি পালক তাদের বিরহ আলাপ থামিয়ে ফেলে। পিছনে ঘুরে তাকাতে দেখতে পায় একজন বলিষ্ঠ দেহী পুরুষকে পার্কের পাশে বৈদ্যুতিক খুঁটিতে লাগানো সাদা আলোতে মেরুন টি শার্ট আর কালো প্যান্ট পরিহিত পুরুষটাকে দুজনের বেশ চেনা চেনা লাগে। এই ক্যাপটা কি আপনার? পালক সঙ্গে সঙ্গে মাথায় হাত দেয়, থতমত গলায় বলে, কেন? জানতে চাইছি। অন্তি পালকের দিকে তাকিয়ে হালকাভাবে মাথা নাড়ায়। ডাকাতি করার দিন ঘড়ির মালিক ঘড়ি উদ্ধার করে নিল, কাল বিলম্ব করে আজ এসেছে ক্যাপওয়ালা ক্যাপ উদ্ধার করতে, তাও একদম সামনাসামনি হাতে নাতে। হ্যাঁ বললে কি ক্যাপটা আপনি নিয়ে নেবেন? অবশ্যই, কারণ এই ক্যাপটা আমার। কি প্রমাণ আছে? নাফিস তীক্ষ্ণ চোখে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলে, ক্যাপটা আমি নিজে কাস্টমাইজ করে বানিয়েছি। ওটার এক পাশে আমার নামের প্রথম অক্ষর লেখা এবং সেটা ইউনিক ওয়েতে। সো প্লিজ এক্সকিউজ দিতে আসবেন না। পালক মাথা হতে ক্যাপটা খুলে ফেলে। ক্যাপের এক পাশে ইংরেজিতে এন বর্ণ লেখা দেখে খানিকটা উজবুকের ন্যায় তাকে অন্তির দিকে। এই লেখা তো সে এতদিন সূক্ষ্ম নজরে খেয়াল করেনি। ভেবেছিল ব্র্যান্ডের নাম, কিন্তু এই ব্র্যান্ড যে সামনে দাঁড়ানো পুরুষটার হবে সে তো জানা ছিল না। এক্সকিউজ মানে সেদিন রাতে আপনারা দুজন আমাদের সাথে ডাকাতি করার চেষ্টা করেছিলেন। আপনি নিজে আমার ক্যাপটা নিয়ে গিয়েছিলেন। যদিও ওনার মুখটা কিছু একটা দিয়ে ঢাকা ছিল, বাট আপনার মুখটা অর্ধ খোলা ছিল। আমি দেখেছি, তাই বলবেন না এটা আপনার ক্যাপ। সরি, আপনার একটা জায়গায় ভুল হচ্ছে। নাফিস কপাল ভাঁজ করে বলে, কোথায়? পালক অন্তি উঠে দাঁড়ায়। ধরা পড়ে যাওয়ার পর পরিস্থিতি সুন্দরভাবে সামাল দিতে হেসে হেসে অন্তি বলে, ক্যাপটা আপনার হতে পারে মানছি আমরা সেটা ভাইয়া, কিন্তু ডাকাতিটা আমরা করিনি। আমার ফ্রেন্ড এই ক্যাপটা একটু আগে একটা কাপড়ের ভ্যান গাড়িওয়ালার থেকে কিনেছে। হতে পারে চোরাই জিনিস কেউ ভ্যান গাড়িওয়ালার কাছে বিক্রি করে দিয়েছে। আপনার চোখ, আপনার ফেস তাহলে আমার পরিচিত লাগছে কেন? 16 কোটি জনসংখ্যার মধ্যে একটু মিল অমিল থাকাটা অস্বাভাবিক কেন মনে হচ্ছে আপনার ভাইয়া? আমরা কেন ডাকাতি করব? আমাদের দেখে কি আপনার ডাকাত মনে হয়? অন্তির সাজানো গোছানো কথায় নাফিসের মধ্যে দ্বিধাদ্বন্দ্বের সমীকরণ এসে ভিড়ে। কিছু একটা গড় গড় করে হলেও নিরস গলায় বলে, কিন্তু আমার ক্যাপটা তো আমি চাই। কিন্তু আমি তো এটা টাকাটা দিয়ে কিনেছি। কত টাকা? 550। পালকের কথা শুনে নাফিস কপাল কুঁচকে তাকায়। চুরি করা জিনিস 550 দাম হয় কি করে? আমি কিভাবে বলি বলুন? সহজে হয়তো আমাদের মতো সহজ সরল মানুষ পেয়ে ঠকিয়েছে। আপনাকে ক্যাশ দিলে ফেরত দিবেন? পালক খুশিতে গদগদ হয়ে বলে, জি জি, কেন নয়, আফটার অল আপনার শখের জিনিস। নাফিস চুপচাপ ওয়ালেট হতে 550 টাকা বের করে পালকের হাতে তুলে দেয়। উপরন্ত হিসেবে সে ফেরত পায় তার শখের ক্যাপটি। তবে সমস্ত বিষয়টা তার কাছে ঘোলাটে লাগলেও সে আর তা উদ্ঘাটন করে না, কিন্তু খটকা লেগে মনে থেকেই থাকে। আগন্তুক লোকটার প্রস্থান হতেই দু বান্ধবী হাতে হাত মিলিয়ে চিয়ার আপ করে। সেদিন ডাকাতি না করতে পারলেও দুজনের মোটামুটি টাকা উসুল করে নিল। হাসতে হাসতে পালক অন্তির বুদ্ধির প্রশংসা করে বলে, বাট বাচ্চাটা কিউট আছে দোস্ত, বল। বাচ্চা পেলি কই তুই? আরে যার থেকে টাকা নিলাম। অন্তি নিচে রাখা ব্যাগ কাঁধে চাপিয়ে শুল চোখে তাকায় পালকের দিকে। বিরস গলায় বলে, ক্রাশ ট্রাশ খাইছস নাকি? এটার সাথে প্রেম করলে কেমন হয় বলতো? অন্তি কোনো জবাব দেয় না। হাঁটতে হাঁটতে পার্ক হতে বেরিয়ে রাস্তার উপরে উঠে বলে, একটা শর্ট স্টোরি বলি তোকে, শুনবি? শিওর। মনোযোগ দিয়ে চুপচাপ শুনবি, ওকে? অন্তি লম্বা করে দম টেনে নিজেকে সুস্থির করে বলে, ক্লাস 9-এ হোলি ক্রসে যখন পড়ি তখন আমার একটা ফ্রেন্ড হয়। প্রথমে পরিচয় থেকে বন্ডিংটা ধীরে ধীরে শীতকালীন ঘিয়ের মতো জমতে শুরু করে আমাদের। এত ভালো আন্ডারস্ট্যান্ডিং, এত ভালো আমাদের দুজনের মধ্যে কমিউনিকেশন, এক কথায় রাবণে বানে দেশ জড়ি। খুব ভালো সময় কাটতে লাগলো আমাদের। ও একদিন আমার হাত ওর তালুর মধ্যে নিয়ে বলে, অন্তি শোন, আমরা দুজনেই কখনো ছেলেদের সাথে ওসব রিলেশনে যাব না, প্রেম টেম করবো না, ওসব করলে লাইফ ফেল। তার চেয়ে ভালো করে পড়াশোনা করে ডক্টর হবো, প্রমিস। আমি খুশিতে গদগদ করে বললাম, ওকে প্রমিস। এর 1 বছর পর ক্লাস 10-এ এসএসসির এক্সামের কিছুদিন আগে আমার সেই ফ্রেন্ড হুট করে টোটালি ডিপ্রেশনে চলে যায়। সব কিছুতেই ফেড আপ। টেস্ট এক্সামের রেজাল্ট খারাপ হলো তার। সারাদিন রুমবন্দি থাকতো। আমি কিছু জিজ্ঞেস করলে সেরকম খোলাসা করে বলতো না। আমি, আঙ্কেল, আন্টি অনেক ট্রিটমেন্ট শুরু করে দেয়।
নামি দামি ডক্টর দেখায়, কেউ তার অসুখ ধরতে পারে না। একদিন ওর দাদু বলল ওকে জিনের আসর দিয়েছে, যার কারণে এমন হচ্ছে। আন্টি আঙ্কেল অসহায় সেটাই বিশ্বাস করে নিল। কবিরাজ ডাকা হলো। কবিরাজ ঝাঁটা নিয়ে এটা সেটা করে বলল, সত্যি জিনে আসর কেটেছে। আন্টি তো শোনামাত্র কান্না, আমিও কান্না। আমার বেস্ট ফ্রেন্ডকে জিনে আসর কেটেছে, আমার তো কান্না করা উচিত। অনেক কান্না করেছিলাম সেদিন, কিন্তু আমাদের এসব কান্না আবেগে এক বালতি পানি ঢালে আমার বেস্ট ফ্রেন্ড। কিছুদিন পরে গোয়েন্দা সূত্রে জানতে পারি সে মূলত প্রেমের ছ্যাঁকা খেয়ে এই ভং ধরেছিল। পড়াশোনা, খাওয়া দাওয়া, স্বাভাবিক জীবন বাদ দিয়ে শোকে মূর্ছিত হয়ে পড়েছিল। আর আমরা কত কি ভেবে শুধু শুধু চোখের পানি বিসর্জন দিয়েছিলাম। বিশ্বাস কর দোস্ত, এত রাগ উঠেছিল আমার। ঘটনাটা জানার পর মনে হচ্ছিল মাথা ফাটিয়ে দেই। আমার থেকে প্রমিস নিয়ে সেই প্রমিস নিজে ভঙ্গ করে প্রেম করে, আবার ছ্যাঁকাকে ভূতে ধরার নাটক করে। সাহস কত! নাম কি সেই ফ্রেন্ডের? নাম বলা যাবে না। পালক হাঁটা থামায় রাগান্বিত স্বরে বললে কি হবে? বলো। সেই ফ্রেন্ডের নাম হচ্ছে অনামিকা রহমান, নিকনেম তার পালক। এই এক পচানি, তুই আর কত দিবি আমাকে? অন্তি পালকের খেপে গিয়ে তেড়ে আসা দেখে হাসতে হাসতে দৌড় লাগায়। পিছু পিছু তাকে ধাওয়া করে পালক। এই কাহিনী নিয়ে তাকে পচাতে পচাতে এই মেয়ে তার মান সম্মান নিলামে তুলেছে। আর কত সহ্য করা যায়? ফাঁকা রাস্তার একাধারে দুটো মেয়ের এমন ছুটে চলা দেখে নিজস্ব গাড়ির পাশে দাঁড়ানো মিসেস আদিবা দীর্ঘশ্বাস ফেলে। স্বামীর পানে তাকে বলে, মেয়েটাকে চিনতে পেরেছো? নওশাদ সাহেবের মেয়ে না? হ্যাঁ, অন্তি, যার সাথে তোমার ছেলের বিয়ে ঠিক হয়েছিল, ফিরে এসেছে আবার। তাই তো দেখছি। থ্যাঙ্কস গড বিয়েটা হয়নি। এরকম দুরন্ত মেয়ের সাথে আমার ছেলে কখনোই ম্যাচ হতো না। বিয়েটা না হলে কি যে ভালো হয়েছে। আমার ছেলের বউ হবে নম্র, ভদ্র, শান্ত স্বভাবের। এমন মেয়ে আমার মোটে পছন্দ না। সেদিন জানতে আসলেই ভুল করেছিলাম। আল্লাহ নিজ হাতে বাঁচিয়ে দিয়েছেন। আমি আর এসবের মধ্যে নেই। থাকতে হবে না তোমার। আনিশা কালকে রাতে বলল শিখতো নাকি নিজের পছন্দ মতো মেয়েকে বিয়ে করবে। একটা মেয়েকে নাকি পছন্দ করেছে। তাই নাকি? আমাদের জানাচ্ছে না কেন? সময় হলে ঠিক জানাবে। তবে এবার আর কোনো ভুল করছি না। ওর যাকে পছন্দ তাকে বিয়ে করুক। আমি পার্সোনালি কোনো প্রেশার ক্রিয়েট করব না। এমনিতেই ছেলেটাকে শুধু শুধু হয়রানি করেছিলাম। এই মেয়ের সাথে যে বিয়েটা হয়নি, তাই অনেক বাঁচা বেঁচেছি। আর কিছু দরকার নেই। আসসালামু আলাইকুম। এই গল্পটা কেমন লাগছে কমেন্টে জানাবেন। আর আপনারা লাইক করেন না, লাইক করবেন প্লিজ, কমেন্ট করবেন। ভালো থাকবেন সবাই।